হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা সবাই কেমন আছি? সো ডিও বি ইউনিটের আহ, দুঃসাহসী অদম্য বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? তো আমরা সবাই কেমন আছি? সো অনেকেই আগে আগে হচ্ছে সালাম দিয়ে দিচ্ছ, যেমন শামিমা সালাম দিয়ে ফেলছে। সো শামিমার মতো যারা যারা আগে সালাম দিয়ে দিছো, ওয়ালাইকুম আসসালাম। যারা অন্য ধর্মের মানুষ আছো, তোমাদেরকে তোমাদের ধর্ম অনুযায়ী হচ্ছে আদাব, শ্রদ্ধা। তো কি অবস্থা তোমার? আমরা সবাই কেমন আছি? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মনটা যদিও একটু খারাপ, তোমাদের সাথে আমার জার্নি, পথ চলা, মানে তোমাদেরই ব্যাচের সাথে আমার এই পথ চলা আজকে শেষ হয়ে যাচ্ছে। আজকে আমাদের শেষ ক্লাস, আজকে আমাদের পথ চলারও শেষ দিন। এটা জানো হয়তো যে তোমাদের সাথে হচ্ছে আমার আজকে লাস্ট ক্লাস, এরপরে তোমাদের সাথে আমার কোনো ক্লাস ক্লাস নাই। সো দীর্ঘদিন তোমাদের পড়িয়েছি, তোমাদের অনেক ক্লাসেস নিয়েছি, তোমাদের সাথে একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে গিয়েছিল। সো সবকিছু নিয়ে একটু বিমর্ষ নাকি, শেপ টেপ করতে হবে, একটু বিমর্ষ আর কি। এই তো, তোমাদের কি অনুভূতি? পরীক্ষা দরজার সামনে চলে আসছে, মানে দরজায় নক করতেছে আমাদের এক্সাম, যেই তো এক্সাম চলে আসছে চলে আসছে, কি অনুভূতি তোমাদের? কি অনুভূতি তোমাদের? কোনো অনুভূতি নেই নাকি? তো শামিমার ভয় লাগতেছে, ভয় লাগা স্বাভাবিক। আহ আমি পরীক্ষা নিয়ে আমি আমার জীবনে কখনো ভয় পাই নাই, আমি নেভার, আমি খুব একটা হামুরি ভয় পাই নাই। বাট আমি আমার ভর্তি পরীক্ষার সময়, ইয়েস, আই ওয়াজ অ্যাফ্রেইড। সো আমার কিছু মনে পড়ে, আমার পরীক্ষার কথা, কিছু পরীক্ষার কথা কিছু মনে পড়ে। সো সেটা বলতে গেলে আমি তো হচ্ছে গিয়ে আমার লাস্টের দিকে হোল প্রিপারেশন ছিল আইবিএ রিলেটেড। হ্যাঁ, একটু 2 মিনিট সময় নেই। হ্যাঁ, আজকে পুরা ক্লাস হচ্ছে জাস্ট এমসিকিউ বেসড। তো ক্লাস আজকে আমি খুব বেশি বড় করব না তোমাদের জন্য, এই শেষ সময় লম্বা ক্লাস নিব না। শেষ সময় তোমাদের জন্য যেটা থাকবে সেটা হচ্ছে গাইডলাইন। হ্যাঁ, শেষ সময় তোমাদের জন্য যেটা থাকবে ওইটা হচ্ছে গাইডলাইন, আমি খুব বেশি দিব না। 1 সেকেন্ড, 1 সেকেন্ড ভাইয়া, 1 সেকেন্ড। ওকে, অনুভূতি খুবই বাজে। সব বাস দেওয়ার জন্য একটা ব্যাচকেই পাইছিল ভাইয়া। 24 ব্যাচ অনেক লাকি, 2বার শর্টে অ্যাডমিশন দেওয়ার চান্স পাইলো। ইংলিশ মুক্তগুলো মনে থাকে না। সো আমার মনে আছে, তো যেটা বলতেছিলাম, আমার সময় আমার মনে আছে যে আহ, একটা সং আছে ইংলিশ, ক্যান ইউ ফিল ইট কামিং ইন দি এয়ার টু নাইট। সো আমি আমার এক্সামের আগের রাতে আমি ঘুমাইতে পারি নাই, পুরা রাতটা আমার আইবিএ নিয়ে আমার মেইন টেনশন ছিল। সো ওইটার কথাই আমি বলতেছি। সো ওখানে একটা সং ছিল, আমার খুব ফেভারিট সং ছিল তখন, কামিং ইন দি এয়ার টু নাইট। আমি সারা রাত শুধু এই সংটা শুনে গেছি, জাস্ট নিজের ব্রেনকে একটু কাম করতে, একটু জাস্ট আমার ব্রেনটাকে একটু ঠান্ডা করতে, শান্ত করতে। রাত 2টা বাজে দেখি আমি ওইখানে যাদের যে প্ল্যাটফর্মটার হেল্প নিতাম, আমিও তো কোনো না কোনো প্ল্যাটফর্মে পড়াশোনা করছি, হেল্প নিছি, তাই না? আমি যেই প্ল্যাটফর্মের হেল্প নিতাম, তারা রাত 2টা বাজে পডকাস্টের আয়োজন করছে, কথাবার্তা বলতেছে যে কি অবস্থা, কি কেমন সেমন হবে। সো খুব ভীতিকর একটা অবস্থা ছিল, অনেক ভয়ের একটা অবস্থা ছিল। সারা রাত না ঘুমে আমি পরীক্ষা দিতে গেছিলাম। যদিও আলহামদুলিল্লাহ পরীক্ষা তো অবশ্যই ভালো হয়েছে, নাহলে তো চান্স পাইতাম না। এবং আমি, আমার পরীক্ষাটা ছিল 1.5 ঘন্টার, বুঝছো? 1.5 ঘন্টার পরীক্ষা, আমি 20 মিনিট যাওয়ার পরে, 20 মিনিট পার হওয়ার পরে আমি বুঝতে পারছিলাম যে আমি চান্স পেয়ে গেছি। সো অ্যারাউন্ড পরীক্ষার 20 মিনিট বা 25 মিনিট পরে আমি বুঝে গেছিলাম যে আমি চান্স পাচ্ছি, আমার আইবিএ তে হয়ে যাচ্ছে। সো যাই হোক, তোমরা এখন সেই জায়গাটায় আছো, তোমাদের এখন সেই অবস্থা, তোমাদের জন্য দোয়া টোয়া করি। তো এই তো, তো শেষ ক্লাসে তোমাদের সামনে শেষবারের মতো আরেকবার নিজের পরিচয়টা দিয়ে যাচ্ছি। আমার নাম রিফাত হাসান চৌধুরী, আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ তে। এইচএসসি ব্যাচ ছিল 2021, কলেজ ছিল নটরডেম কলেজ।
ইংলিশ মেন্টর হিসেবে তোমাদের কিছু ক্লাস নেওয়ার সৌভাগ্য হয়েছে ইনশাল্লাহ। তো এই তো আজকের ক্লাসে আমরা কি কি পড়বো? আজকের ক্লাসে আমরা বাংলা ইংলিশ ট্রান্সলেশন দেখব, কমন কিছু প্রভার্ব দেখব, কিছু অ্যাফার্মেটিভ নেগেটিভ জিনিসপত্র আমরা দেখব। অ্যাফার্মেটিভ নেগেটিভ জিনিসপত্র আমরা আজকে কিছু দেখব। সো মেইনলি আসলে প্রথম জিনিসগুলোই আমরা দেখব। হ্যাঁ, মেইনলি আসলে প্রথম জিনিসগুলোই আমরা দেখব। সো নো ইস্যুস। ওকে, এক সেকেন্ড। ওকে, কথার ভিতরেই কাজ করতে হবে। আমি একটা ছোট্ট জিনিস একটু দেখছি, একটু ব্যস্ত হয়ে পড়েছি। ওকে, সো আসো আমরা আমাদের ক্লাস শুরু করে দেই। তো সবার প্রথমে আমরা আর কি কথাবার্তা বলি বাংলা ইংলিশ ট্রান্সলেশন এবং কমন প্রভার্ব নিয়ে। তো এটা বলার আগে হাসিবারকে একটা কথা বলি। হাসিবার অনুভূতি খুবই বাজে, কারণ হাসিবার ফিল হচ্ছে যে বাস দেওয়ার জন্য শুধু একটা ব্যাচকেই পাইছে। সো এই চিন্তাটা কিন্তু প্রত্যেক ব্যাচই করে। 20 ব্যাচও চিন্তা করতো এইটা, 21 ব্যাচও এটা চিন্তা করতো, 22 ব্যাচও এই কথাই চিন্তা করতো, 23, 24 সবাই এই কথাই চিন্তা করতো, তোমাদের পরের ব্যাচও সেম কথাই চিন্তা করতেছে। সো এইটা যে খুব কার্যকরী কথা কোনো এরকম না। সো বাস কেউই খাও নেই, বাস সবাই খাইছো। সো টেনশনের কোনো কারণ নেই। এটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, দিন শেষে ওই টপ 4000 মানুষেরই যা কিছু হওয়ার হবে, বাকিদের টাটা বাই বাই। তো আসো আমরা আমাদের প্রথম কোশ্চেন সলভ করি। আমাদের প্রথম প্রশ্নটা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট এসেছিল 2020-21 সালে। আমার একটা ট্রান্সলেশন করতে বলেছিল। ট্রান্সলেশনটা হচ্ছে আমি তোমার সাফল্য কামনা করছি, আমি তোমার সর্ব সাফল্য কামনা করছি। এটা কি? এটার ইংলিশ কি হবে? সো কোনো কিছু কামনা করা, কোনো কিছুর কামনা করা, কোনো কিছুর প্রতীক্ষা করা, সেটার ইংরেজি কি হয় জানো তোমরা? কোনো কিছুর কামনা করা, প্রতীক্ষা করা, এটার ইংলিশ কি হয় জানো? কে কে জানো? সরি ভাই, এদিকে একটু অ্যাটেনশন দিতে যে। সো কোনো কিছু কামনা করার ইংলিশ হচ্ছে উইশ, প্রত্যাশা করা, এটার ইংরেজি হচ্ছে উইশ। আমি তোমার সম্পূর্ণ সাফল্য কামনা করছি, আই উইশ ইউ অল সাকসেস। সাফল্যর মানে সাকসেস, এটা তোমরা জানো। সো আই উইশ ইউ অল সাকসেস, আমি তোমার সর্বপরিমাণ সাফল্য কামনা করছি। এর পরেরটা একই ব্যাচের একই পরীক্ষা এসেছিল, একই ডেন্টাল অ্যাডমিশন টেস্টের একই পরীক্ষাতেই এসেছিল। সেইটা কি? সেটা হচ্ছে তোমাকে অবশ্যই তোমার কর্তব্য পালন করতে হবে, তোমাকে অবশ্যই তোমার কর্তব্য পালন করতে হবে। কর্তব্য তোমাকে অবশ্যই, যখন আমি বলি কিছু করতে হবে, অবশ্যই তোমার এটা করা দরকার। অবশ্যই এর ইংলিশ কি? অবশ্যই এর ইংলিশ হচ্ছে মাস্ট। অবশ্যই এর ইংলিশ কি? অবশ্যই এর ইংলিশ হচ্ছে মাস্ট। দায়িত্ব কর্তব্যর ইংলিশ কি? রেসপন্সিবিলিটি, ডিউটি। একটা হচ্ছে রেসপন্সিবিলিটি আর একটা হচ্ছে ডিউটি। সো তোমাকে অবশ্যই তোমার কর্তব্য পালন করতে হবে। অবশ্যই বলেছি, তার মানে কি? তার মানে মাস্ট হবে। অবশ্যই মানে মাস্ট। ওকে, ভালো কথা, অবশ্যই মানে মাস্ট। তাহলে এইখানে মাস্ট যুক্ত অপশন কোনটা? মাস্ট যুক্ত অপশন হচ্ছে অপশন ডি। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে অপশন ডি। এই যে আলুমনি পেরে গেছে, আরো অনেকেই পারছে, শুধু আলুমনি না, আরো দু একজন পারছে। সো এই তো, এক সেকেন্ড ভাই, শুধু এই যে জাস্ট এটাই। ওকে, এইবার আমরা পরেরটা দেখি। এই যে ইউ মাস্ট পারফর্ম ইউর ডিউটি, এই যে এখন ফুল। আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ। কৃতজ্ঞর ইংরেজি কি? আমি তোমার নিকট বিশেষ কৃতজ্ঞ, এটা আরো 2 বছর আগে ডেন্টাল পরীক্ষায় আসছে। কৃতজ্ঞের ইংরেজি কি? কৃতজ্ঞের ইংলিশ হচ্ছে গ্রেটফুল। কৃতজ্ঞের ইংরেজি কি? কৃতজ্ঞের ইংরেজি হচ্ছে গ্রেটফুল। গ্রেটফুলের বানানটা কি? গ্রেটফুলের বানানটা হচ্ছে GRATEFUL। বানানটা খেয়াল করো। তোমাদের ভিতরে অনেকে করে কি, গ্রেটফুল বানান এইভাবে লেখে, গ্রেটফুল এইভাবে লেখে। এইভাবে লিখলে কিন্তু ভুল, এইভাবে লেখা যাবে না। সো গ্রেটফুলের বানান কি? গ্রেটফুলের বানান হচ্ছে GRATEFUL। আমি তোমার নিকট, আমি কি? আমি তোমার নিকট বিশেষভাবে কৃতজ্ঞ, আমি তোমার কাছে গ্রেটফুল। সো এইটার ইংলিশ কি হবে? আই এম ভেরি গ্রেটফুল টু ইউ। আমি তোমার কাছে অনেক 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 কি?
কৃতজ্ঞ। এখানে একটা কথা আছে অবলাইজড। অবলাইজড কথাটার মানে কি? অবলাইজড আমরা ছোটবেলায় হচ্ছে অ্যাপ্লিকেশন লিখতাম না, দয়া করে আপনি কি করবেন, দয়া করে আপনি আমাকে বাধিত করবেন, আপনি দয়া করে আমাকে বাধিত করবেন, আমার ছুটিটা মঞ্জুর করে বাধিত করবেন, আপনি আমাকে হচ্ছে ফুল ফ্রি স্কলারশিপ দিয়ে বাধিত করবেন, এরকম আমরা ছোটবেলায় লিখতাম, মনে আছে তোমাদের? আমরা ছোটবেলায় অ্যাপ্লিকেশন লিখতাম। এই বাধিত করার ইংরেজি হচ্ছে গিয়ে অবলাইজ। বাধিত করার ইংলিশ কি? এই বাধিত করার ইংলিশটাই হচ্ছে অবলাইজ। বাধিত করা মানে হচ্ছে লজ্জায় ফেলে দেওয়া, তোমার কাছে আমি বাধা পড়ে থাকলাম, তোমার কাছে আমি হচ্ছে গিয়ে কি ঋণী হয়ে থাকলাম, ব্যাপারটা এইরকম। তো অবলাইজ মানে এইটা। তো আমাদের উত্তর কি? বিশেষভাবে কৃতজ্ঞ যেহেতু বলেছি, আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। ভেরি মাচ কেন হয় নাই? ভেরি মাচ করলে বারবার একই কথা বলা হয়। আই এম ভেরি গ্রেটফুল টু ইউ, আমি তোমার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। তুমি যদি ভেরি মাচ বলো তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে আমি তোমার কাছে অনেক 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 কৃতজ্ঞ। বারবার আমি যখন ভেরি মাচ ব্যবহার করব, শুধু ভেরি ব্যবহার করলেই হয়ে যায়। তুমি যখন সাথে একটা মাছ ব্যবহার করবা, জিনিসটা হয়ে যাবে রিডান্ডেন্সি। জিনিসটা কি হয়ে যাবে? জিনিসটা হয়ে যাবে রিডান্ডেন্সি। তোমাদেরকে রিডান্ডেন্সি পড়াইছি না? পড়িয়েছি তোমাদের রিডান্ডেন্সি? আমি পড়িয়েছি। সো আই এম ভেরি মাচ গ্রেটফুল টু ইউর ইংলিশ আলোমনি হয়ে যাবে যে আমি তোমার কাছে অনেক অনেক বিশেষভাবে কৃতজ্ঞ। অনেক অনেক বিশেষভাবে বলার তো দরকার নাই, আমি তোমার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, এইটাই তো এনাফ, এইটাই তো মোর দেন এনাফ। এটা বললেই তো হয়ে যায়, তাই না? এটা বললেই হয়ে যায়। তারপরে আসো পরেরটা, এটা মেডিকেলের প্রশ্ন। এতক্ষণ ডেন্টালের প্রশ্ন দেখছি, এখন দেখতেছি মেডিকেলের প্রশ্ন। একজন নতুন শিক্ষার্থীকে ডাক্তার হওয়ার জন্য 5 বছর কঠোর পরিশ্রম করতে চাওয়া হয়, এখানে কোনটা হবে? অপশন এতে বলছে an infant will have been working hard for 5 years to make him a physician. সো সবার প্রথমে চিন্তা করো, একজন নতুন শিক্ষার্থীকে ডাক্তার হওয়ার জন্য 5 বছর কঠোর পরিশ্রম করতে হয়। 5 বছর, এইটা কি? এইটা কি একটা ফ্যাক্ট না? এটা একটা সাধারণ ঘটনা না? এটা একটা চিরন্তন সত্য জাতীয় ঘটনা না? এইটা কি একটা চিরন্তন সত্য জাতীয় ঘটনা? এটা একটা ঘটনা জাস্ট ভাইয়া, এটা কোনো কন্টিনিউয়াস টেন্সের কিছু না, কিন্তু এটা একটা নর্মাল ঘটনা। এটা চিরকাল ধরে হয়ে আসছে, সামনেও হবে। এটা চিরকাল ধরে হয়ে আসছে, এটা সামনেও হবে, এটা কিন্তু কন্টিনিউয়াস কিছু না। তো তার মানে কি? এইখানে বসবে আমার ইনডিফিনিট টেন্স। এইখানে কি বসবে? এইখানে বসবে আমার ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স। এখন কোন ইনডিফিনিট টেন্স বসবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসবে নাকি আমার ফিউচার ইনডিফিনিট টেন্স বসবে? যেহেতু আমি হচ্ছে ভবিষ্যতের কথা এখানে বলতেছে, ভবিষ্যতে সে হবে ডাক্তার, সে 5 বছর পরে হবে ডাক্তার, কিন্তু সে এখন হবে না, ডাক্তার হবে 5 বছর পরে। ভবিষ্যতের যেহেতু একটা কথা বলছি আমি, আমি যেহেতু ভবিষ্যতের কথা বলছি, তাহলে আমি এখানে কি ইউজ করব? আমি এখানে ইউজ করব ফিউচার ইনডিফিনিট। আমি কি ইউজ করব? ফিউচার ইনডিফিনিট। এইখানে আমার কোন অপশনে ফিউচার ইনডিফিনিট আছে? কোনটায়? অবশ্যই অপশন সি তে। আমার অপশন এতে আছে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আমার অপশন বি তে আছে ফিউচার কন্টিনিউয়াস, অপশন ডি তে কি আছে? অপশন ডি তে সেন্টেন্সই হয় নাই, ঘোড়ার ডিম কিছু একটা লেখা। অপশন ডি কোনো সেন্টেন্সই না, কেবলমাত্র আমার অপশন সি তে ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। তোমরা কি বুঝতে পারছো ঘটনাটা? হাবিবা বুঝতে পারছো কেন এরকম হইলো? বুঝতে পেরেছি আমরা সবাই? এটা কেমন হইলো, কেন হইলো? ক্লিয়ার, ওকে। তো প্রথম কথা, আমি একটা নর্মাল ঘটনা বলতেছি, চিরন্তন ঘটনা, চিরকালই হয়ে আসছে, যেই ঘটনাটা নর্মাল ঘটনা চিরকাল হয়ে আসতেছে, সেইটা অলওয়েজ ইনডিফিনিট টেন্স সব সময়, এটা তোমরা জানো। এখন ঘটনাটা প্রেজেন্টে হয় নাকি ফিউচারে হয়? আজকে পরিশ্রম শুরু করলে 5 বছর পরে ডাক্তার হওয়া যায়, তার মানে এটা ফিউচারের ঘটনা। ফিউচারের ঘটনা মানে ফিউচার ইনডিফিনিট। একটা অপশনই এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, অপশন সি। এরপর দেখো, দ্য রোজ ইজ আ ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার, এটার বাংলা অনুবাদ কি? ফ্র্যাগ্রেন্ট কথাটার মানে কি? ফ্র্যাগ্রেন্ট কথাটার মানে হচ্ছে সুগন্ধি। ফ্র্যাগ্রেন্ট কথাটার মানে কি? সুগন্ধি।
তাহলে দ্য রোজ ইজ আ ফ্র্যাগ্রেন্ট ফ্লাওয়ার, এটার মানে কি? এইটার মানে হচ্ছে আমাদের গোলাপ কি? গোলাপ একটা সুগন্ধি ফুল, গোলাপ থেকে সুগন্ধ পাওয়া যায়। সো আমার উত্তর কি হবে? উত্তর হবে অপশন বি, গোলাপ একটি সুগন্ধি ফুল। ফ্র্যাগ্রেন্ট মানে কি? সুগন্ধি। গোলাপ একটি সুগন্ধি ফুল। সুগন্ধি কথাটার মানে যার থেকে সুন্দর গন্ধ আসে। এই যে দেখো উত্তর, গোলাপ সুগন্ধি ফুল। আচ্ছা, এর পরেরটা দেখো, আমরা অলস লোকদের পছন্দ করি না। আমরা অলস লোকদের পছন্দ করি না। অলস লোক, অলস লোকের ইংলিশ কি? অলস লোকের একটা ইংলিশ হচ্ছে লেজি পিপল, লেজি, আর একটা হচ্ছে আইডল। অলসের ইংলিশ কয়টা? অলসের ইংলিশ দুইটা, একটা হচ্ছে লেজি আর একটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে আইডল। আমরা অলস লোকদের পছন্দ করি না। উই ডোন্ট লাইক আইডল পিপল। আমরা করি না, করি না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বর্তমানের কথা বলতেছি, যে বর্তমান কালে আমরা এদের পছন্দ করি না। বর্তমানের কথা, তার মানে কি? মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে কি? তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর অলস লোকের ইংলিশ কি? আইডল। তাহলে আমার উত্তর কি হবে? উই ডু নট লাইক আইডল পিপল। আমরা পছন্দ করি না, কাদের পছন্দ করি না? অলস লোকদের পছন্দ করি না। সো উত্তর হবে অপশন এ। আচ্ছা, পরেরটা দেখো, আমাদের দেশে ডেন্টাল কলেজে শিক্ষার ভাষা ইংরেজি। এটাও ডেন্টালে আসা প্রশ্ন। ডেন্টালে প্রচুর পরিমাণে ট্রান্সলেশন আসতো, যেগুলো আমাদের ডিউবি ইউনিটের জন্য কি ইম্পর্টেন্ট। ভাইয়া প্রচুর শরীর ব্যথা করতেছে, গতকালকে একটু বাম হাতে একটু শারীরিক পরিশ্রমের কাজ করেছিলাম, প্রচুর শরীর ব্যথা। রেগুলার জিমে গেলে এগুলা হইতো না, এগুলা হঠাৎ হঠাৎ করলে একটু ঝামেলা হয়ে যায়, পুরা হাত ব্যথায় মরে টরে যাচ্ছি ভাই। আচ্ছা, আমাদের দেশে ডেন্টাল কলেজে শিক্ষার ভাষা ইংরেজি। শিক্ষার ভাষা, এটারই মানে কি? শিক্ষার ভাষা কথাটার ইংরেজি হচ্ছে মিডিয়াম অফ এডুকেশন, শিক্ষার মাধ্যম। শিক্ষার বাংলার ইংলিশ কি? সরি, শিক্ষার ভাষার ইংলিশ কি? শিক্ষার ভাষার ইংলিশ হচ্ছে মিডিয়াম অফ এডুকেশন, বা তুমি বলতে পারো শিক্ষার মাধ্যম। শিক্ষার মাধ্যম। আমাদের দেশে ডেন্টাল কলেজে শিক্ষার ভাষা ইংরেজি, তাহলে এটা কি হবে? দ্য মিডিয়াম অফ এডুকেশন ইন আওয়ার কান্ট্রি, নাকি? না, আগে ডেন্টাল কলেজের কথা বলতে হবে। দ্য মিডিয়াম অফ এডুকেশন ইন ডেন্টাল কলেজ অফ আওয়ার কান্ট্রি। আমার দেশের ডেন্টাল কলেজের শিক্ষার ভাষা ইজ ইংলিশ। আমার দেশে কি ডেন্টাল কলেজের শিক্ষার ভাষা কি? ইংরেজি। দ্য মিডিয়াম অফ এডুকেশন ইন ডেন্টাল কলেজেস অফ আওয়ার কান্ট্রি ইজ ইংলিশ। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? বলো তো। রেসপন্স চাই, রেসপন্স। সবাই ক্লিয়ার কিনা সেই রেসপন্স। জি ক্লিয়ার। ওকে, তারপরে আসো, রবিবার হতে বৃষ্টি হইতেছিল, এটার ইংরেজি জানতে চাইছে। হইতেছিল, হইতেছিল পাস্টে হচ্ছিল। হইতেছিল মানে কি? পাস্টে হচ্ছিল এবং কোন একটা কন্টিনিউয়াস টেন্স। এইটা পাস্টে হচ্ছিল এবং এইটা কোন একটা কন্টিনিউয়াস টেন্স। এখন তোমাদের টেন্সের ক্লাসে আমি পড়িয়েছিলাম ভাইয়া, নর্মাল কন্টিনিউয়াস টেন্সে আমি জানি না কাজটা কখন থেকে শুরু হইছে বা কতক্ষণ ধরে হচ্ছে। আমি যদি জানি একটা কাজ রোববার থেকে হচ্ছে, একটা কাজ বুধবার থেকে হচ্ছে, 4-5 ঘন্টা ধরে হচ্ছে, অর্থাৎ কখন থেকে শুরু হইছে বা কতক্ষণ ধরে যদি হইছে আমরা জানি, তাইলে ওইটার আমরা বলি পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা কি জানি? ওইটার আমরা জানি পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো এখানে বলে দিচ্ছে রবিবার হতে বৃষ্টি হচ্ছিল। রবিবার হতে, সিন্স সানডে। রবিবার হতে কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে সিন্স সানডে। সিন্স সানডে। আর বৃষ্টি হইতেছিল, হইতেছিল মানে কি? হইতেছিল মানে হচ্ছে পাস্ট।
রবিবার হতে কথাটার মানে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, আর হইতেছিল কথাটার মানে হচ্ছে পাস্ট, তাইলে এটা কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তাইলে কি হবে, ইট হ্যাড বিন রেইনিং সিন্স সানডে, আমাদের গত রোববার থেকে কি হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেইনিং সিন্স সানডে, রবিবার হতে ইংলিশ কি, সিন্স সানডে। বুঝেছো সবাই? বুঝেছি আমরা সবাই? হ্যাঁ বুঝেছি। সো ইট হ্যাড বিন রেইনিং সিন্স সানডে। তো আহ, একটা জিনিস, এই যে রবিবার শব্দটা দেখে আমার মাথায় একটা জিনিস আসলো। এইটা হচ্ছে আইবিএ তে আমাদের হচ্ছে, এখন আমি ফাইনাল ইয়ারে আছি, আমার পড়াশোনার শেষ সময়, আমার আর অল্প কয়েকটা দিন পড়াশোনা বাকি, আর অল্প কয়েকটা মাস, আর 4 মাসের মতো আমার বাকি, 4-5 মাস। তো আমাদের আইবিএ তে পড়াশোনার শেষ সময়ে একটা বিদেশি ভাষার কোর্স শিখতে হয়, আমাদের ম্যান্ডেটরি শিখতে হবে। তো এই বছর আমরা শিখতেছি স্প্যানিশ, আমরা স্প্যানিশ শিখতেছি। তো স্প্যানিশ ভাষায় 7 দিনের নাম আমাদের মুখস্থ করা লাগছিল। স্প্যানিশ ভাষার 7 দিনের নাম যদি আমি লিখি, তোমরা দেখবা, আসো একটু লিখি। তো স্প্যানিশ ভাষায় 7 দিনের নাম হচ্ছে ডমিঙ্গো। ডমিঙ্গো মানে হচ্ছে গিয়ে সানডে। লুনেস, লুনেস মানে হচ্ছে মানডে। ডমিঙ্গো মানে সানডে, লুনেস মানে হচ্ছে গিয়ে মানডে। মিয়েরকোলেস, মিয়েরকোলেস, আচ্ছা আমার আই এর উপরে টানটা দেওয়াটা সুন্দরভাবে হয় নাই। মিয়েরকোলেস, বানানটা হয়তো একটু ভুল হতে পারে ভাই, আমি স্পেনিশ অত ভালো না। মিয়েরকোলেস মানে হচ্ছে গিয়ে মিয়েরকোলেস মানে হচ্ছে গিয়ে বুধবার, ইফ আই এম নট রং, হচ্ছে মিয়েরকোলেস মানে বুধবার, সরি সরি, মিয়েরকোলেস মানে বুধবার। মর্টেস মানে হচ্ছে টুইসডে, মর্টেস মানে হচ্ছে টুইসডে। মিয়েরকোলেস মানে হচ্ছে বুধবার, ওয়েডনেসডে। ওয়েডনেসডে, তারপরে হচ্ছে গিয়ে তোমার আহ জুনেস মানে হচ্ছে বৃহস্পতিবার, জুনেস মানে হচ্ছে গিয়ে থার্সডে। এরপর হচ্ছে ভিএনএস মানে হচ্ছে ফ্রাইডে, ভিয়ারনেস, ভিয়ারনেস মানে হচ্ছে ফ্রাইডে। আর সাবাদো মানে হচ্ছে স্যাটারডে, সাবাদো, সাবাদো মানে হচ্ছে স্যাটারডে। ট্রান্সলেশনের ক্লাস, রবিবার শব্দটা মাথায় আসলো, তো এইটা দেখে আর কি স্প্যানিশ কথাও মনে পড়ে গেল। সো স্প্যানিশ ভাষা এটা হচ্ছে 7 দিনের নাম। স্পেনে তোমার সিজন হচ্ছে 4টা, আমাদের 6টা, তো ওদের সিজন হচ্ছে 4টা। ওদের আবার 12 মাসের নামও আলাদা। ওদের নাম শুরু হয় হচ্ছে এনেরো, এনেরো মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রেরো ফেব্রুয়ারি, তারপর হচ্ছে মার্জো মানে হচ্ছে মার্চ, এপ্রিল মানে হচ্ছে এপ্রিল, মায়ো মাজো, আহ মায়ো মানে হচ্ছে মে, জুনিও মানে জুন, জুলিও মানে জুলাই, অগস্ট মানে অগাস্ট। ভাই অনেক মানে মজার ব্যাপার স্যাপার আর কি, স্প্যানিশ ভাষায় যে 12 মাসের নামও একটু আলাদা। ওদের আবার সিজন 4টা, লা প্রিমেভেরা, এল অতুনো, এল ভিয়ারনে, ইনভিয়ারনে। সো 4টা সিজনের নাম আছে, অনেক কিছু আছে। পর ফাবর কথাটার মানে হচ্ছে দয়া করে, কি কি পড়া লাগছিল ভাইয়া? স্যার আপনাদেরকে কি ইংলিশ সেন্টেন্স শিখতে হয়? আমাদের হচ্ছে স্প্যানিশ ভাষায় কথোপকথন শিখতে হয়, ইংলিশ গ্রামার শিখতে হয়, আহ তারপরে হচ্ছে গিয়ে তোমার ইংলিশ গ্রামারে ভার্ব টার্ব শিখতে হয়। যেমন তাসিনা ফেরদৌস লিখছে, ইয়ো তাম্বিয়েন অ্যাপ্রেন্ডো স্প্যানিয়ল,
ওর স্প্যানিশ ভাষা শেখার খুব ইচ্ছা, বাট না, মি এমরে অ্যাপ্রেন্দো ইংলিশ। ইংলিশ, ইংলিশ, ইংলিশকে ওরা লেখে ইংলিশ। স্প্যানিশ ভাষায় আমরা ইংলিশকে নর্মালি কিভাবে দেখি, এটা তো হচ্ছে ইংলিশ ভাষার বানান এইটা, তাই না? স্প্যানিশ ভাষায় ইংলিশকে লেখা হয় এমনে, ইংলিশ। না, এইটা থাকে না, এইটা থাকে না, সরি, এইটা থাকে না। ইংলিশ, এইভাবে লেখা হয় ইংলিশকে, ইংলিশ, ইংলিশ না, ইংলিশ, ই হবে, সরি, ইংলিশ। সো মানে কি জানি, ওরা ইংরেজি ভাষাকে বুঝছো কাটছাট করে কি একটা অবস্থা বানায় ফেলছে। অনেক কিছু পড়া লাগছে, মি নম্রে রিফাত হাসান, আমার নাম রিফাত হাসান। সয় দেল ইস্তুদিয়ান্তে, আমি একজন স্টুডেন্ট। ভিভা এন ঢাকা, ঢাকায় জন্ম। অনেক কিছু, সয়েস ঢাকা, ঢাকা থেকে এসেছি, আরো কি কি জানি ছিল। থ্যাংক ইউ এর ইংলিশ হচ্ছে গ্রাসিয়াস। ইংলিশ না মানে হচ্ছে আর কি স্প্যানিশ। তো যাই হোক, স্প্যানিশ অনেক মানে কি বলবো, ইংলিশ ভাষার ওরা মেরে কেটে কি কি জানি করে দিছে ভাই, ওরা কি কি জানি করে দিছে ইংলিশ ভাষাকে। তো আসো আমরা আমাদের পড়ায় ফেরতে যাই। আমাদের পড়াতে আছে পরেরটা, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। তিরস্কার করার ইংলিশ কি? তিরস্কার করার ইংলিশ কি? তিরস্কার করার নর্মাল ইংলিশ হচ্ছে রেপ্রিমেন্ট। নর্মাল ইংলিশ কি? রেপ্রিমান্ড। বাট এইটা তো ভর্তি পরীক্ষা, এইখানে তো এত নর্মাল ইংলিশ তোমাকে ওরা জিজ্ঞাসা করবে না, ওরা তো একটু টাফ করবে, তাই না? একটু টাফ করাতে কি ওরা একটা প্রভার্ব ঢুকায় দিচ্ছে, ইডিয়ম, ফ্রেজ। সো আমাদের তিরস্কার করার আরেকটা ফ্রেজও আছে। তিরস্কার করা বুঝাইতে, আমরা কাউকে বুঝাইতে আমরা টেকিং সামওয়ান টু টাস্ক এই শব্দটাও ব্যবহার করি। ভাইয়া বুঝি নাই, এইটার মানে আমি বুঝায় বলি। ইংরেজি ভাষায় একটা প্রবাদ আছে, প্রবাদটা হচ্ছে টেক সামওয়ান টু টাস্ক, টেক সামওয়ান টু টাস্ক। ইংরেজি ভাষায় একটা প্রবাদ আছে, এটার মানে হচ্ছে কাউকে বকাঝকা করা। এটার মানে কি? এটার মানে কাউকে বকাঝকা করা। এখন ধরো আমি হচ্ছে গিয়ে তোমাদের ভিতর তাহসিনাকে বকবো, আমি বলবো আই টুক তাহসিনা টু টাস্ক, আমি তাহসিনাকে বকা দিয়েছিলাম, বকা টকা দিয়েছিলাম। সো তিরস্কার করার একটা ফ্রেজ কি, একটা ইডিয়ম হচ্ছে টেকিং সামওয়ান টু টাস্ক। এটাই, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো। কর্তৃপক্ষর ইংরেজি কি? কর্তৃপক্ষর ইংরেজি হচ্ছে অথরিটি। কর্তৃপক্ষর ইংলিশ কি? কর্তৃপক্ষর ইংলিশ হচ্ছে অথরিটি। সো আমরা বলতে পারি অথরিটি টুক হিম টু টাস্ক বা অথরিটি টুক হার টু টাস্ক। তুমি ছেলের কথা বলতেছো নাকি মেয়ের কথা বলতেছো তার উপর। অথরিটি টুক হিম টু টাস্ক অথবা অথরিটি টুক হার টু টাস্ক। এখানে আমাদের হিম সবখানে ছেলের কথা আছে, তাই আমরা লিখলাম দি অথরিটি টুক হিম টু টাস্ক। আচ্ছা, তারপরে আসো, কাজটি আমি অবশ্যই করিয়ে নিব। অবশ্যই, অবশ্যই কথাটা থাকার মানে কি? মাস্ট। কাজ করিয়ে নেওয়া, কোনো কাজ করিয়ে নেওয়া, এটা কোন ধরনের ভার্ব? এটা কিসের কথা বলে? এইটা হচ্ছে পজিটিভ ভার্বের কথা বলে, পজিটিভ মোডের কথা বলে, পজিটিভ মোড। কি লেখি আমি ভাইয়া বারবার, আজকে হচ্ছে কি? পজিটিভ মুডের কথা বলে। সো আমি তোমাকে দিয়ে একটা কাজ করিয়ে নিব, আই উইল গেট দ্য জব ডান বাই ইউ, এই টাইপের কথাবার্তা। সো আমি কাজটি করিয়ে নিব মানে আমি নিজে করব না, অন্য একজন করবে, আমি কাজের দেখভাল করব। এখানে অবশ্যই শব্দটা আছে, তার মানে মাস্ট হবে। অপশন এতে বলছে আই মাস্ট ডু দি ওয়ার্ক, কাজটা আমি নিজে অবশ্যই করব। অপশনের মানে কি? কাজটা আমি নিজে করব, অবশ্যই করব। অপশন বি, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান, এটার মানে হচ্ছে কাজটা অবশ্যই হতে হবে। অপশন সি, আই উইল হ্যাভ ডান দি ওয়ার্ক শিওরলি, তার মানে কি? আমি অবশ্যই কাজটা করে থাকবো। আই উইল হ্যাভ ডান দা ওয়ার্ক শিওরলি, এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ। এটা কিসের উদাহরণ? এটা একটা ফিউচার পারফেক্ট টেন্সের উদাহরণ। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি অবশ্যই কাজটি করে থাকবো। এটার মানে হচ্ছে আমি অবশ্যই কাজটি করে থাকবো। আর অপশন ডি, আই মাস্ট হ্যাভ দি ওয়ার্ক ডান,
অবশ্যই আমি কাজটা করিয়ে নিব। অপশন ডি এর মানে হচ্ছে আমি অবশ্যই কাজটি করিয়ে নিব। তুমি যখন কাউকে দিয়ে কোনো কিছু করিয়ে নিবে, ইউ উইল হ্যাভ দি ওয়ার্ক ডান, ইউ উইল হ্যাভ দি ওয়ার্ক ডান। আমি তোমাকে দিয়ে হোমওয়ার্ক করিয়ে নিব, আই উইল হ্যাভ হার হোমওয়ার্ক ডান, আমি হোমওয়ার্কটি করিয়ে নেব। ধরো আমি বললাম যে আমি তার থেকে অবশ্যই এই কাজটা পাবো, আই উইল গেট দ্য ওয়ার্ক ডান। সো কোনো কিছু করিয়ে নিব, পাবো, এই সমস্ত ক্ষেত্রে আমরা এক্সট্রা হ্যাভ অথবা গেট ইউজ করি। কি করি? হ্যাভ অথবা গেট অথবা মেক, এই তিনটা ভার্বের যে কোনো একটা ইউজ করি। আমরা কোনো কাজ করিয়ে নিব, কোনো কাজ পাবো, কোনো কাজ আমাদের কাছে আসবে, এই টাইপের পজিটিভ মুডওয়ালা কথাবার্তার ক্ষেত্রে আমরা কি করি? আমরা একটা হ্যাভ ভার্ব ইউজ করি, অথবা একটা গেট ভার্ব ইউজ করি, অথবা একটা মেক ভার্ব ইউজ করে দেই। সো আমার উত্তর কি হবে? আই মাস্ট হ্যাভ দি ওয়ার্ক ডান, আমি অবশ্যই কাজটা করিয়ে নিব। ক্লিয়ার সবাই? আমরা সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া, আচ্ছা, ক্লিয়ার হইলে খুবই ভালো। তারপর আসো আমরা পরেরটায় চলে যাই। আমি ফাঁকে কয়টা বাজে দেখি, 3:32। ওকে, একটা কফি টফি পাওয়া গেলে ভালোই তো। ভাইয়া একটু একটা কফির জন্য আর পানির জন্য একটু বললেন প্লিজ, একটা কফি পাইলে অনেক ভালো হতো। আচ্ছা, এর পরেরটা মেডিকেলে আসা প্রশ্ন, এগেইন মেডিকেলে 17-18 সালে আসছিল। প্রশ্নটা হচ্ছে, ভাবছি আমি যদি রাজা হতাম, আমি কল্পনা করে যাচ্ছি, আমি চিন্তা করতেছি যদি আমি যদি রাজা হতাম। আচ্ছা, আমি যদি রাজা হতাম ভাবতেছি, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি বলতো? আমি যদি এইটা হইতাম, যদি আমি ওইটা করতে পারতাম, আমার যদি এইটা থাকতো। কল্পনা করতেছি যদি আমার একটা রয়্যাল এনফিল্ড বাইক থাকতো, রয়্যাল এনফিল্ড, উফ। এই যে কল্পনা করতেছি, ভাবতেছি, এই সমস্ত ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? এই সমস্ত ক্ষেত্রে আমরা ব্যবহার করি আই উইশ। কি ব্যবহার করি? ব্যবহার করি আই উইশ। এখন আই উইশ এর পরে কি কখনো আই ওয়াজ হয় নাকি আই ওয়্যার হয়? আই উইশ এর পরে সর্বদাই হয় আই ওয়্যার। কি হয়? আই ওয়্যার। কখনো কিন্তু আই ওয়াজ হয় না। আই উইশ এর পরে কখনো কি হয় না? কখনো আই ওয়াজ হয় না। সবসময় কি হয়? আই ওয়্যার হয়। তাইলে উত্তরটা কি হবে? আই উইশ আই ওয়্যার এ কিং। আমি যদি একটা রাজা হতে পারতাম, আই উইশ আই ওয়্যার এ কিং। অপশন সি। বা এটা দেখি সবাই পারছো তোমরা, তোমাদের পারার রেট দেখি এইটাই অনেক হাই, সবাই পারো, সবাই সবকিছু পারো, অনেক ভালো, অনেক ভালো। এই যে, তুমি কি আজ রাতে আসবে? উইল ইউ কাম টু নাইট? সেটা তো মানে পারার কিছু নেই। আজকে রাতে কথাটার মানে কি? আজকে রাতে কথাটার মানে হচ্ছে টু নাইট। আজকে রাতে কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে টু নাইট। উইল ইউ কাম টু নাইট? তুমি কি আজকে রাতে আসবে? উইল ইউ কাম টু নাইট? অপশন বি। উত্তর কি হবে? অপশন বি, উইল ইউ কাম টু নাইট। একটা জিনিস বেসিক্যালি, সো একটা জিনিস তোমাদেরকে দেখাই। একটু যাই আমরা। সো আচ্ছা, ইয়া যেহেতু উঠতেছে না থাক, যেহেতু উঠতেছে না থাক। একটা জিনিস ভাবছিলাম তোমাদেরকে দেখাবো, বাট ওকে ইট ইজ। একটা জিনিস ভাবছিলাম তোমাদের দেখাবো, বাট থাক। আচ্ছা, উইল ইউ কাম টু নাইট। ওকে, এরপরেরটা, ডাক্তার ডাকো। ডাক্তার ডাকো, কল আ ডক্টর হয়ে গেল নাকি? না। তুমি যখন কাউকে ডাকতেছো কোনো কাজের জন্য, তুমি যখন কাউকে কোনো কাজের জন্য ডাকো,
শুধু কল বললে হবে না, তখন তোমাকে বলতে হবে কল ইন। কি বলতে হবে? কল ইন। ডাক্তার ডাকো, ডাক্তারকে কি তুমি এমনি এমনি ডাকতেছো নাকি কোনো কাজের জন্য ডাকতেছো? ডাক্তারকে অবশ্যই তুমি কোনো কাজের জন্য ডাকতেছো। তুমি যখন কাউকে কোনো কাজের জন্য ডাকো, কোথাও আসতে বলো, কোনো কাজের জন্য যখন কাউকে কোথাও ডাকো, কোনো কাজের জন্য কোথাও যখন কাউকে ডাকো, তখন তুমি ইউজ করো কি? কল ইন। কি ইউজ করো? কল ইন। তাহলে ডাক্তার ডাকো, কল ইন আ ডক্টর। ডাক্তার ডাকুর ইংলিশ কি হবে? কল ইন এ ডক্টর। ডাক্তারকে ডাকো, কারণ তুমি একজন ডাক্তারকে ডাকতেছো। আচ্ছা, কেন শুধু কল ইন ডক্টর হইলো না, কেন কল ইন আ ডক্টর হইলো? কেউ কি আমাকে বলতে পারবে? এটা প্রবাবলি গত ক্লাসে তোমাদের আমি পড়াইছি। কেউ কি বলতে পারবা? কেউ কে বলতে পারবা কল ইন ডক্টর কেন হইল না? কেন কল ইন আ ডক্টর হইল? এটা গত ক্লাসে পড়িয়েছি তোমাদের। কে কে বলতে পারবে? একটু লেখো তো দেখি, আমি একটু ওয়েট করি তোমাদের জন্য। কেউ কি এটা পড়ো? কেন কল ইন ডক্টর হইল না, কেন কল ইন আ ডক্টর হইল? রিজন কি? গত ক্লাসে পড়িয়েছি, কে কে মনে আছে? কে কে পারবা? বুঝতে পেরেছি, তোমরা গুলে খেয়ে ফেলেছো, তোমাদের জন্য এখন আবার পড়ানো লাগবে। গত ক্লাসে একটা উদাহরণ দিয়েছিলাম আমি তোমাদেরকে। উদাহরণটা ছিল এইরকম। উদাহরণটা কিরকম ছিল? উদাহরণটা ছিল এইরকম যে আই লাভ ম্যাঙ্গো। আই লাভ ম্যাঙ্গো, এই জিনিসটা ভুল। এটা গত ক্লাসে আমি পড়েছিলাম, বলেছিলাম আই লাভ ম্যাঙ্গো, এই জিনিসটা ভুল। কেন ভুল? কারণ ম্যাঙ্গো হচ্ছে একটা কাউন্টেবল নাউন। ম্যাঙ্গো কি? ম্যাঙ্গো একটা কাউন্টেবল নাউন। কোন সেন্টেন্সে কাউন্টেবল নাউন একা বসতে পারে না। হয় কাউন্টেবল নাউনের সামনে একটা আর্টিকেল বসে, এ অথবা এন অথবা দি বসে, না হলে কি করতে হয়? না হলে প্লুরাল বসে। না হলে কি হয়? ওই কাউন্টেবল নাউনটাকে আমরা প্লুরাল করে দিয়ে লিখি, প্লুরাল করে দিয়ে বসাইতে হয়। সো আই লাভ ম্যাঙ্গো কখনো হয় না। কি কি হয়? এইদার হবে আই লাভ দি ম্যাঙ্গো, এইদার হবে কি আই লাভ দি ম্যাঙ্গো, অথবা হবে কি? অথবা হবে আই লাভ ম্যাঙ্গোস। অথবা হবে কি? অথবা হবে আই লাভ ম্যাঙ্গোস। ম্যাঙ্গো হচ্ছে একটা কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কখনো সেন্টেন্সে একা বসতে পারে না, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। ম্যাঙ্গো হচ্ছে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সিঙ্গুলার সিঙ্গুলার কাউন্টেবল নাউন কখনো সেন্টেন্সে একা বসতে পারে না। হয় তার সামনে আর্টিকেল বসে, নাইলে তাকে আমাদের প্লুরাল করে দিতে হয়। সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে একা বসানো যায় না। এখন আগের উদাহরণে আসি। কল ইন ডক্টর। ডক্টর কি? ডাক্তার। ডাক্তার কি গুনা যায় না? যে এই রুমে একজন ডাক্তার আছে, তিনজন ডাক্তার আছে, পাঁচজন ডাক্তার আছে, আমরা তো ডাক্তারকে গুনতে পারি। এইটা আমরা কি করতে পারি? আমরা তো ডাক্তারকে গুনতে পারি। ডাক্তার তো কাউন্টেবল নাউন। কোন সেন্টেন্সে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, ডক্টর দিয়ে একজন ডাক্তারকে বুঝাচ্ছে, সিঙ্গুলার। কোন সেন্টেন্সে সিঙ্গুলার কাউন্টেবল নাউন একা বসতে পারে না, এর সামনে একটা আর্টিকেল কে বসাইতে হয়, না হলে প্লুরাল করে দিতে হয়। অপশন সি তে আমরা ডক্টরের সামনে একটা আর্টিকেল কে বসাইছি, ব্যাস এটাই তো। উত্তর কি হবে? উত্তর হবে অপশন সি। উত্তর কি হবে? উত্তর হবে অপশন সি। এই যে দেখো, কল ইন এ ডক্টর। এই রুলটা কি আর ভুল যাবে? এই রুলটা কি কখনো মাথার উপর থেকে যাবে? এইটা কিন্তু বাংলাদেশে অনেকে কমন একটা মিস্টেক করে, অনেকেরই একটা কমন মিস্টেক এটা। সো এই কমন মিস্টেকটা কিন্তু করা যাবে না। এরপরে কখনো এই ধরনের মিস্টেক হবে তোমাদের? কখনো এরকম কি কোনো ভুল হবে? এরকম ভুল হবে না। এরপরে আসো, পেশার ইংলিশ কি? পেশার ইংলিশ হচ্ছে অকুপেশন। পেশার ইংলিশ কি? অকুপেশন। আচ্ছা আচ্ছা, পেশার ইংলিশ অকুপেশন। অকুপেশন ছাড়াও তার পেশা কি, এটার একটা কমন কমন উত্তর হচ্ছে যে হোয়াট ইজ হিজ অকুপেশন। এইটা ছাড়াও আরেক ভাবে আমরা বলতে পারি, খুবই সিম্পল স্পোকেন ইংলিশে।
স্পোকেন ইংলিশে আমরা কি করতে পারি? স্পোকেন ইংলিশে যদি আমরা বলি হোয়াট ইজ হি, সে কি, তাইলেই হয়ে যাবে। স্পোকেন ইংলিশে আমাদের হোয়াট ইজ হিজ অকুপেশন না বলে আমি যদি বলি হোয়াট ইজ হি, সে কি, এইটা বললেই আমার হয়ে যাবে। হোয়াট ইজ হি? হি ইজ এ স্টুডেন্ট। হোয়াট আর ইউ? আই এম আ ডক্টর। তারপর হোয়াট এম আই? আই এম আ স্টুডেন্ট, আই এম আ টিচার। সো আগে তো আমরা নর্মালি বলি তার পেশাকে, এটার ইংলিশ আমরা নর্মালি বলি হোয়াট ইজ হিজ অকুপেশন, হোয়াট ইজ হিজ প্রফেশন, এগুলা। তুমি চাইলে এখন একটু স্মার্ট সাজতে তুমি বলতে পারো হোয়াট ইজ হি, সে কে, সে কে, হোয়াট ইজ হি, সে কে। সো একই মিনিং, দুইটা বুঝাবে। তো এর পরেরটা আসো যাই, আমাকে এখন যেতে হবে, আমাকে যেতে হবে, আমাকে কোনো কিছু করতে হবে, আমার এটা করা দরকার, কোনো কিছু করতে হবে, এইটা বুঝাইতে আমরা ইউজ করি হ্যাভ টু। এটা বুঝাইতে আমি কি ইউজ করি? কোনো কিছু আমাদের করতে হবে, এইটা বুঝাইতে আমরা ইউজ করি হ্যাভ টু। আমাকে এখন যেতে হবে, তার মানে কি আই হ্যাভ টু গো নাও। থ্যাংক ইউ। একটা কফি চেয়েছিলাম, ঘুমে মরে যাচ্ছি। সো কোনো কিছু যেতে হবে, কোনো কিছু করতে হবে, কোনো কিছু দরকার, এটার ইংরেজিতে আমরা কি ব্যবহার করব? হ্যাভ টু। আর অবশ্যই কিছু করতে হবে, অবশ্যই। আর যদি অবশ্যই শব্দটা থাকে তাহলে ইউজ করব মাস্ট। অবশ্যই থাকলে মাস্ট ইউজ করব, আর করতে হবে, যেতে হবে, খেতে হবে, অমুকটা লাগবে, তমুকটা লাগবে, এই ক্ষেত্রে আমরা ইউজ করব হ্যাভ টু। ওকে, সো আই হ্যাভ টু গো নাও। এর পরেরটা আসো ভাইয়া, এর পরেরটা, এর পরেরটাই কি বলছো? সব ভালো যার শেষ ভালো তার, এটা একটা কমন প্রবাদ। এইটা একটা কমন প্রবাদ, সব ভালো যার শেষ ভালো তার, এইটা হচ্ছে একটা ইংরেজি ভাষার কমন প্রবাদ। এইটা কি? এইটার মানে কি? এটার ইংলিশ ট্রান্সলেশন কি? এইটার ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। সব ভালো যার শেষ ভালো তার, এটা ইংরেজি ভাষার প্রবাদ। এইটার কি? এটার ইংরেজি কি? এটার ইংরেজি হচ্ছে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। অপশন ডি। শেষ ভালো যার সব ভালো তার। ইট টেক্স টু টু মেক আ কোয়ারেল, এইটাও একটা প্রবাদ। এটার মানে কি? ইট টেক্স টু টু মেক আ কোয়ারেল, এইটাও একটা ইংরেজি ভাষার প্রবাদ। আমাদের কিছু প্রবাদ মুখস্থ করতে হবে। এইটার মানে হচ্ছে এক হাতে তালি বাজে না। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এক হাতে তালি বাজে না। সো এইটাও ডেন্টালে আসছিল, ডেন্টালে প্রচুর এই টাইপের প্রশ্ন আসে। নরমালি তুমি যদি একদম ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেট করো, এটার মানে দাঁড়াইতো কি? এটার মানে দাঁড়াইতো ঝগড়া করতে দুইজন লাগে। তুমি যদি একদম শব্দ অনুযায়ী তুমি যদি ট্রান্সলেশন করো, তাইলে মানে দাঁড়াইতো কি? মানে দাঁড়াইতো ঝগড়া করতে দুইজন লাগে। এই ঝগড়া করতে দুইজন লাগে, কোনো কিছু খারাপ কাজ করতে দুইজন লাগে, এইটা বুঝাইতে বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, এক হাতে তালি বাজে না। তাইলে আমরা এখানে কি ব্যবহার করব? ওই প্রবাদটাই ব্যবহার করব। ইট টেক্স টু টু মেক আ কোয়ারেল, এক হাতে তালি বাজে না। তো এই এক হাতে তালি বাজে না। এরপরে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এইটা নতুন করে বলার কিছু নাই। প্রত্যেকটা মুভির শুরুতে এই ডায়লগটা দেওয়া থাকে, ইংলিশে এটা লেখা থাকে। আনফরচুনেটলি যারা স্মোক করে দেখতে পায় যে সিগারেটের প্যাকেটেও এই কথাটা লেখা থাকে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাংলায়ও থাকে, ইংলিশেও থাকে। সো তোমরা এটার ইংলিশটা কমপক্ষে 100 বার দেখছো। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এর ইংলিশ হচ্ছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এটার ইংলিশ কি? এটার ইংলিশ হচ্ছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এটা প্রত্যেকটা হিন্দি মুভির শুরুতে এবং প্রত্যেকটা বাংলা মুভির শুরুতে এই লেখাটা দেখায়। তোমার হচ্ছে আমার মনে আছে অক্ষয় কুমারের হচ্ছে গিয়ে হিন্দি মুভির শুরুগুলাতে, প্রত্যেকটা হিন্দি মুভির শুরুতে অক্ষয় কুমারের একটা অ্যাড দেখায়, যে অক্ষয় কুমার বলতেছে যে সিগারেট না খেয়ে ঘরের ওয়াইফদের, বোনদের, মেয়েদের হচ্ছে খেয়াল রাখতো, ওই টাকাটা হচ্ছে ওই ঘরের মেয়েদের ভালোর জন্য ইউজ করতে, এরকম একটা অ্যাড দেখায় প্রত্যেকটা হিন্দি মুভির শুরুতে দেখায়। আর সিগারেটের প্যাকেটে তো লেখাই থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ক্ষতিকর। ক্ষতিকর,
কোনো কিছু কোনো কিছুর জন্য ক্ষতিকর, কথাটা খেয়াল করো ভাইয়া। কোনো কিছু একটা জিনিসের জন্য ক্ষতিকর, এইটা বুঝাইতে আমরা ব্যবহার করি ইনজুরিয়াস টু। এইটা বুঝাইতে আমরা কি ব্যবহার করি? এইটা বুঝাইতে আমরা ব্যবহার করি ইনজুরিয়াস টু। কোনো কিছু একটা জিনিসের জন্য ক্ষতিকর, এটা বুঝাতে আমরা ব্যবহার করি কি? ইনজুরিয়াস টু। তোমরা কি অক্ষয় কুমারের এই অ্যাডটা দেখছো? অক্ষয় কুমার রেগুলার, মানে হিন্দি মুভি শুরু হইলেই আমি এই অ্যাডটা দেখতে পাই যে অক্ষয় কুমার সাইকেলে করে যাচ্ছিল, দেখতেছে একজন লোক দাঁড়ায় আছে, দাঁড়ায় হচ্ছে রাস্তায় সিগারেট খাচ্ছে, তার ওয়াইফ হসপিটালাইজড। তো তার ওয়াইফ হসপিটালাইজ, তো অক্ষয় কুমার জিজ্ঞাসা করে ওয়াইফ হসপিটালে কেন? লোকটা খুব মানে একটা ঝাড়ি মারা কথা টথা বলে। দেন অক্ষয় কুমার তারে বুঝায় যে তুমি এই যে সিগারেট খাওয়ার টাকাটা যদি স্পেন্ড না করে যদি তুমি তোমার ঘরের ওয়াইফের জন্য স্পেন্ড করতা, তাহলে কি হইতো? অনেক ভালো হইতো। তাহলে এই যে তোমার ওয়াইফের এত কষ্ট হইতো না, তুমি হচ্ছে ধূমপানের টাকায় জীবন কিনতে পারতা, তাই না? ধূমপানের টাকায় জীবন। দেন লেখাটা উঠে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আচ্ছা, এরপর এই যে তোমাদের খুব ফেভারেট একটা সেন্টেন্স, আমার উপর রাগ করো না। তোমরা প্রত্যেক সপ্তাহে তোমরা 3-4 বার করে এটা কাউরে না কাউরে লিখে টিখে পাঠাও। আমার উপরে রাগ করো না, এটার ইংলিশ কি? কারো উপর রাগ হওয়া, কারো সাথে রাগ হওয়া, কারো উপর রাগ হওয়া, এটার ইংলিশ, কোন ব্যক্তির সাথে রাগ হওয়া, এটার ইংলিশ হচ্ছে অ্যাংরি। থ্যাংক ইউ ভাইয়া। কারো সাথে রাগ হওয়া, কোন ব্যক্তির সাথে, এটার ইংলিশ হচ্ছে অ্যাংরি উইথ। কোন মানুষের সাথে রাগ হওয়া বুঝাইতে আমরা ব্যবহার করি কি? ব্যক্তির সাথে রাগ হওয়া বুঝাইতে আমরা ব্যবহার করি অ্যাংরি উইথ। আর কোন বিষয়ের উপর রাগ হওয়া, কোন বস্তুর উপর রাগ হওয়া, কোন জিনিসের উপর রাগ হওয়া, এটা বুঝাইতে আমরা ব্যবহার করি কি? অ্যাংরি অন। সো আমার উপর রাগ হইও না, ডো নট বি অ্যাংরি উইথ মি। আমি তো একজন মানুষ, মানুষের সাথে রাগ হওয়া বুঝাইতে অ্যাংরি উইথ। আর কোন জিনিসের উপর, ধরো আমি এই চায়ের কোয়ালিটি, সরি কফিটার কোয়ালিটির উপর আমি খুব রেগে আছি, সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব কি? অ্যাংরি অন। সো আমাদের উত্তর কি হবে? ডু নট বি অ্যাংরি উইথ মি, আমার উপর রাগ করো না। পরের সেন্টেন্স, ডেন্টালেরই কোশ্চেন। আচ্ছা, এখন একটা মজার ব্যাপার হচ্ছে, ট্র্যাডিশনাল ইংলিশে আমরা অ্যাংরি অন ব্যবহার না করে দীর্ঘকাল অ্যাংরি অ্যাট ব্যবহার করেছি। কারেন্টলি তো অন ব্যবহার করছি। ট্র্যাডিশনাল ইংলিশে তোমরা তো বই খাতা, তোমরা তো পরীক্ষা দিবা, তোমাদের জন্য আবার ট্র্যাডিশনাল ইংলিশটা বেশি দরকার। সো এটা ভুলেই গেছিলাম যে তোমরা তো আবার ট্র্যাডিশনালটা লাগবে তোমাদের। সো ট্র্যাডিশনাল ইংলিশে কিন্তু আমরা অন ব্যবহার করি না, আমরা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি অ্যাংরি অ্যাট। বস্তুর ক্ষেত্রে কি ব্যবহার করি? বস্তুর ক্ষেত্রে ব্যবহার করি অ্যাংরি অ্যাট ট্র্যাডিশনালে। বাট মডার্ন ইংলিশে অ্যাংরি অন ব্যবহার করতেছি আমরা। ওকে, আই হ্যাভ আই হ্যাভ হার্ডলি এনি মানি। হার্ডলি কথাটার বাংলা কি? হার্ডলি কথাটার বাংলা হচ্ছে, হার্ডলি কথাটার বাংলা হচ্ছে কদাচিৎ। হার্ডলি কথাটার বাংলা কি? বাংলা হচ্ছে কদাচিৎ। এর সহজ বাংলা কি এটার? এর সহজ বাংলা হচ্ছে নেই বললেই চলে। এটার সহজ বাংলা হচ্ছে নেই বললেই চলে। তাহলে আই হ্যাভ হার্ডলি এনি মানি, আমার কাছে কদাচিৎ টাকা পয়সা আছে, আমার কাছে টাকা পয়সা নেই বললেই চলে। হার্ডলি মানে কি? হার্ডলি মানে নেই বললেই চলে। তো আমার উত্তর কি? আমার কাছে টাকা পয়সা নেই, আমার কাছে কোনো টাকা নেই, এটা নেই বললেই চলে। ক্লিয়ার সবাই? এখন পর্যন্ত সবাই ক্লিয়ার সবকিছু? হার্ডলি মানে যেটা আছে সেটা না থাকার সমান। ধরো এখন তোমার পকেটে যদি 10 টাকা থাকে, তুমি কি বলবা আমি বিশাল বড় লোক, আমার কাছে টাকা পয়সা আছে? 10 টাকা বাদ দাও, ধরো তোমার পকেটে 2 টাকার একটা কয়েন আছে, তুমি বাইরে বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা হচ্ছে যে তোমরা রেস্টুরেন্টে যাবা, মানি ব্যাগে আছে 2 টাকা, বন্ধু বান্ধবদের সাথে গল্প করতেছো, রেস্টুরেন্টে যাবা। তখন তুমি খেয়ে আসলা, রেস্টুরেন্টে গেলা, ধরো রেস্টুরেন্টটার নাম কি? স্টেক খাইতে গেলা সাপোজ। স্টেক খাইতে তোমরা গেলা, তোমরা সেরাটনেই গেলা বা উড হাউসে গেলা বা মহামায়াতে গেলা, স্টেক টিস্টেক খাইলা সুন্দর মতো, খাওয়ার পরে এখন পেমেন্ট করার সময়। এখন তোমরা বন্ধু বান্ধবরা বলতেছো যে দোস্ত অনেক ভালো খাইলাম, চল এখন বিলটা ভাগ করি। আমরা বিলটা ভাগ করি। এখন তোমার মানি ব্যাগে আছে 2 টাকা,
তুমি যদি বলো দোস্ত আমার কাছে তো কোনো টাকা নাই, আই ডোন্ট হ্যাভ এনি মানি, তাহলে তুমি মিথ্যা কথা বলছো, তুমি ভুল কথা বলছো। তোমার কাছে 2 টাকা আছে, 2 টাকা কাগজে কলমে আছে, বাট 2 টাকা থাকাও যা না থাকাও কিন্তু একই কথা। 2 টাকা দিয়ে কি তুমি রেস্টুরেন্টে স্টেকের বিল দিতে পারবা? সম্ভব না তো। তাইলে তুমি কি বলবা? দোস্ত আমার মানি ব্যাগে যা আছে ওটা না থাকার সমান, নাই বললেই চলে। ইংলিশে বলবা কি? আই হ্যাভ হার্ডলি এনি মানি। হার্ডলি মানে আছে, অল্প সামান্য পরিমাণে আছে, বাট ওইটা থাকাও যা না থাকাও তা একই কথা। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? হার্ডলি কথাটার মানে কি? নেই বললেই চলে, যেইটা আছে ওইটা না থাকার সমান, নেগেটিভ। ক্লিয়ার? এখন বুঝছো? জয় এখন বুঝতে পারছো? ওকে। তুমি যদি রেস্টুরেন্টে মানি ব্যাগে 2 টাকা আছে, তুমি বলো আমার কাছে টাকা নাই, তুমি মিথ্যা কথা বলতেছো। ইউ ডোন্ট হ্যাভ এনি মানি, তুমি যদি এটা বলো আই ডোন্ট হ্যাভ এনি মানি, তুমি মিথ্যা কথা বলতেছো। ইউ আর লাইং, টেকনিক্যালি ইউ আর লাইং, তাই না? টেকনিক্যালি তো তুমি আসলে মিথ্যা কথা বলতেছো। তোমার কাছে 2 টাকা আছে, বাট এটা থাকাও যা না থাকাও একই কথা। তোমাকে বলতে হবে, হ্যাঁ তোমাকে বলতে হবে আই হ্যাভ হার্ডলি এনি মানি, বা আই হার্ডলি হ্যাভ এনি মানি। তো আসো পরেরটা দেখো, গরু ঘাস খেয়ে বাঁচে, এটার ইংলিশ কি? খেয়ে বাঁচা, কোনো কিছুর উপরে বাঁচা, এটার ইংলিশ হচ্ছে লিভস অন। কোনো কিছুর উপরে বেঁচে থাকা। আমি কফি খেয়ে বেঁচে থাকছি, আমি কফির উপরে আছি এখন, আই এম লিভিং অন কফি। তুমি কোনো কিছুর উপরে বেঁচে আসো, এই টাইপের কথা যদি কেউ বলে তাহলে এইটার ইংলিশ কি হবে? এইটার ইংলিশ হবে লিভ অন। এইটার ইংলিশ হবে কি? লিভ অন। ধরো আমি বললাম যে আমি গত 2 দিন ধরে কফির উপর বেঁচে আছি, তাহলে এটার ইংলিশ হবে আই এম লিভিং, আই হ্যাভ বিন লিভিং অন কফি ফর লাস্ট 2 days। আমি গত 2 দিন ধরে কফির উপরেই বেঁচে আছি। কোনো কিছুর উপরে বাঁচার ইংরেজি কি? লিভস অন। তাহলে গরু ঘাস খেয়ে বাঁচে, এটার ইংলিশ কি হবে? দি কাউ লিভস অন গ্রাস। দ্য কাউ লিভস অন গ্রাস। ওকে। এবার আসো টাকায় টাকা আনে। টাকায় টাকা আনে, এইটা একটা প্রবাদ। এইটা একটা প্রবাদ, এইটা হচ্ছে, এটার ইংরেজি হচ্ছে একটা ইডিয়ম আছে। এটার ইডিয়ম কি? টাকায় টাকা আনে, এটার ইডিয়ম হচ্ছে মানি বিগেটস মানি। মানি আরো মানি আনে, মানি বিগেটস মানি, টাকায় টাকা আনে, একটা প্রবাদ। সো এর পরেরটা, তাহার বুদ্ধি বড় মোটা। তাহার বুদ্ধি বড় মোটা কথাটার মানে কি? বড় মোটা এই কথাটার মানে হচ্ছে সে আহাম্মক, সে বোকা। তার মানে কি? তার মানে হচ্ছে সে আহাম্মক। তাহার বুদ্ধি বড় বোকা কথাটার মানে হচ্ছে সে আহাম্মক। আচ্ছা, বড় মোটা, মোটা বুদ্ধি, আহাম্মক, এগুলা বুঝাইতে আমরা যেটা ইউজ করি, যেই শব্দটা ইউজ করি সেই শব্দটা হচ্ছে ব্লক হেড। সেইটা আমরা কি ইউজ করি? ধরো আমি বললাম যে অমুকের মাথায় কিছু ঢুকে না, অমুকের মাথা নিরেট, অমুকের মাথায় গোবর ভরা, অমুকের মাথার চামড়া মোটা, এইটার ইংরেজিতে বলে ব্লক হেড। এটার ইংরেজিতে কি বলে? ব্লক হেড। ইংরেজিতে বলে ব্লক হেড। তাহলে আমার এইটার ইংরেজি কি হবে? এইটার ইংরেজি হবে হি ইজ আ ব্লক হেড। তার মাথা ভর্তি কি? তার মাথা বুদ্ধি ভর্তি গোবর, তার মাথায় কোনো বুদ্ধি নাই, তার মাথাটা মোটা, বুদ্ধি মোটা। হি ইজ ব্লক হেড। কারো মাথা মোটা, বাংলা ভাষায় মাথা মোটা বলতে কিন্তু এটাই বুঝায় আহাম্মক। তুই মাথা মোটার ইংরেজি ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ব্লক হেড। ইংরেজি ট্রান্সলেশন কি? ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে ব্লক হেড। তো মোটামুটি আমরা প্রায় 50টা প্রশ্ন সলভ করলাম। এখন আমি একটু ছোট্ট একটা আমরা ব্রেকে যাই। তো ছোট্ট একটা আমরা ব্রেকে নিয়ে ব্রেক শেষে আমরা আবার চলে আসবো ভাইয়া। তো আমাদের ব্রেক শেষে আমরা ফেরত আসবো চারটা 10-এ। বি ব্যাক এট 4:10 PM। ক্লিয়ার? আচ্ছা।
সো হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আমরা আবার ফেরত চলে আসলাম। তো হ্যালো এভরিওয়ান, আমরা আবার ব্যাক। তো আমরা আমরা 50টা হচ্ছে গিয়ে আমরা জিনিস সলভ করেছি। এখন আমরা আরো কিছু সলভ করি। হ্যাঁ, আমরা আরো কিছু সলভ করি। সো আমরা আহ, আবার খাতা কলম নিয়ে বসে পড়ি, যে যেখানে আছি খাতা কলম নিয়ে চলে আসি। হ্যাঁ, সো আমরা শুরু করে দেই। তো এবারের আমরা যে ট্রান্সলেশনটা করব সেটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2012-13 সালে আসা প্রশ্ন। আমার বমি বমি লাগছে, আমার বমি বমি লাগছে। বমি বমি লাগার ইংরেজি কি? বমি বমি ভাব হওয়ার ইংরেজি হচ্ছে নজিয়া। বমি বমি ভাব হওয়ার ইংরেজি কি? ইংরেজি হচ্ছে নজিয়া। আর বমি হওয়া, এটার ইংরেজি হচ্ছে ভমিট। ভমিট মানে কি? ভমিট মানে হচ্ছে বমি হওয়া, আর নজিয়া মানে হচ্ছে বমি বমি ভাব। বমি বমি ভাব। তাহলে আমার বমি বমি লাগছে, আমার বমির মতো ভাব হচ্ছে, আমার এরকম ফিল হচ্ছে, তাহলে আমি কি বলবো? আই ফিলিং নজিয়া। আই ফিল নজিয়া। তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে অপশন এ, আই ফিল নজিয়া। নজিয়া মানে কি? নজিয়া মানে হচ্ছে বমি বমি ভাব হওয়া। সো উত্তর এই যে অপশন এ, আই ফিল নজিয়া। তারপরেরটায় আসো, নিচের কোন ওয়ার্ডের মিনিং সঠিক নয়? এখানে কোন ওয়ার্ডের মিনিং সঠিক নয়? টিয়ার মানে অশ্রু, কান্না, এটা অবশ্যই সঠিক। মেডিকেলে 11-12 সালের প্রশ্ন, দেখছো 11-12 সালে মেডিকেলে কত সোজা সোজা কোশ্চেন আসতো। এগুলা কি পারবা না এরকম কেউ তোমরা আসো? এই যে আমরা ক্লাসে যতজন আছি, একজনও কি আসি যে এইটা পারবো না, এই প্রশ্নের উত্তর পারবো না? একজনও কি আসি? আমার তো মনে হয় না যে আমরা একজনও আসি। 2011-12 সালের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, যে নিচের কোনটা কারেক্ট না? টিয়ার মানে অশ্রু। ফিয়ার মানে কি? ফিয়ার মানে হচ্ছে ভয়। ফিয়ার মানে হচ্ছে ভয়, এইটা কারেক্ট নয়। ফিয়ার মানে ভয়, এইটা কারেক্ট নয়। উত্তর হচ্ছে অপশন বি। গিয়ার মানে বেগবান করা, স্পিড বাড়ানো, অবশ্যই। আর ডেজায়ার মানে ইচ্ছা পোষণ করা, তা তো অবশ্যই। সো আমাদের উত্তর কি? অপশন বি। 11-12 সালের প্রশ্ন। এখন তোমাদের ভিতরে 2-3 জন ভাববা, ইস আমি কি আনলাকি, ওই সময় জন্মাইলে তো ইজিলি মেডিকেলে চান্স পেয়ে যেতাম, ইজিলি মেডিকেলে ভর্তি হইতাম। কত সহজ প্রশ্ন না? কত সহজ প্রশ্ন, আর আমাদের সময় কি কি কঠিন কঠিন প্রশ্ন। এরকম চিন্তা ভাবনা আসছে না অনেকের? তোমাদের এই চিন্তা ভাবনাটা ভুল। ওই সময় স্টুডেন্টদের কাছে পড়াশোনার রিসোর্সও ছিল না। এই যে তোমার কাছে শিখো আছে, ইউটিউবে 100 জনের ক্লাস আছে, তুমি বাসায় বসে বসে পরীক্ষা দিতে পারতেছো, সুন্দর সুন্দর কোর্স করতে পারতেছো। তখনকার দিন এগুলো কিচ্ছু ছিল না, এত কোচিং সেন্টারও ছিল না। যেটা ছিল, ঢাকায় এসে, ঢাকার বাইরের মানুষজন ঢাকায় এসে কিছুদিন পড়তো, হোস্টেলে থাকতো, অসুস্থ হয়ে যাইতো, অনেক সমস্যা। ওই ঢাকার মানুষজন বা যারা একটু সুন্দরভাবে ফিজিক্যালি স্ট্রং বা যারা একটু বেটার, তাদের হচ্ছে চান্স হয়ে যেত। তো প্রত্যেক ব্যাচের জন্যই সমান মাপের কঠিন, এদিক সেদিক না, তখন রিসোর্সই ছিল না। আচ্ছা, 11-12 সালের আরেকটা প্রশ্ন, কি সেই প্রশ্ন? সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা কাজ করেছিলাম। সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা কাজ করেছিলাম। দুইটা কাজের কথা এখানে আছে, একটা হচ্ছে সূর্য অস্ত যাওয়া, আরেকটা হচ্ছে আমাদের কাজ করা। এখানে দুইটা ঘটনার কথা বলা আছে, একটা হচ্ছে সূর্য অস্ত যাওয়া, আরেকটা হচ্ছে কি? আমাদের কাজ করা। ঘটনা দুইটাই হয়েছে পাস্টে, করেছিলাম। ঘটনা দুইটাই হয়েছে কি? পাস্টে। পাস্টে দুইটা ঘটনা হয়েছে, একটা ঘটনা আগে হয়েছে, একটা ঘটনা পরে হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে এটা পাস্ট পারফেক্ট টেন্স। এইটা পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে কি বসে? বিফোর বসে, আর কি বসে? আফটার বসে। বিফোরের পূর্বে কি বসে? বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স। যেই ঘটনাটা আগে হয়েছে সেটা বিফোরের পূর্বে বসে, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে বসে। তাহলে আমাদের এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্স। এইখানে বিফোর আছে, আমাদের কোন ঘটনাটা আগে হয়েছে? আমরা কাজ করেছিলাম, এইটা আগে হয়েছে। তাইলে কি হবে? উই হ্যাড ওয়ার্কড বিফোর দ্য সানসেট। পাস্ট পারফেক্ট টেন্স, তারপর একটা বিফোর, তারপরে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স।
সো আমাদের উত্তর কি হবে? উত্তর হবে উই হ্যাড ওয়ার্ক, আমরা কাজ করেছিলাম বিফোর দি সানসেট, সূর্য অস্ত যাওয়ার আগে। উত্তর কি? উত্তর হচ্ছে অপশন ডি। ক্লিয়ার সবাই? আশা করি ক্লিয়ার। অপশন ডি। তারপরেরটায় আসো, which of the following is the correct English translation of that Bengali sentence? এই বাংলা সেন্টেন্সের কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন কোথায় আছে? এইটা আরো 1 বছর আগের প্রশ্ন। আমি গ্রামে বাস করি, আই লিভ ইন ভিলেজ। এখানে দাও আই লিভ উইদিন ভিলেজ, হবে না, ভুল। আমি গ্রামে বাস করি, এটার ইংরেজি হচ্ছে আই লিভ ইন ভিলেজ, এখানে ভুল দেওয়া। আমি ছেলেটাকে একটা বই দিয়েছিলাম, আই গেভ এ বুক টু দি বয়, ওকে, কারেক্ট লাগতেছে। এরপরে তুমি কোথা থেকে আসছো, ওয়্যার ডাজ ইউ কাম ফ্রম, ভুল, ইউ এর সাথে ডাজ হয় না, সো এটাও ভুল। ওয়্যার ডু ইউ কাম ফ্রম হবে অপশন সি তে। তুমি কি খুঁজছো, হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো, হোয়াট আর ইউ লুকিং ফর, এইটা রাইট মনে হচ্ছে। এখন বিও রাইট মনে হচ্ছে, ডিও রাইট মনে হচ্ছে, তার মানে কোথাও একটা ভুল আছে। কি ভুল আছে? ভুল হচ্ছে আমি ছেলেটাকে একটি বই দিয়েছিলাম, পাস্ট টেন্স, দিয়েছিলাম পাস্ট। ট্রান্সলেশনে দাও আই গিভ আপ বুক। গিভ কি? গিভ হচ্ছে প্রেজেন্ট, গিভ হচ্ছে কি? গিভ হচ্ছে প্রেজেন্ট, তার মানে এইটাও ভুল। অপশন এ ভুল, বি ভুল, সি ভুল, তাই উত্তর কি? উত্তর হচ্ছে আমার অপশন ডি। উত্তর কি? উত্তর হচ্ছে অপশন ডি। হোয়াট আর ইউ লুকিং ফর, তুমি কি খুঁজছো, এই যে উত্তর হচ্ছে অপশন ডি। পরেরটা দেখো, বতর, বতর শব্দের কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন কি? বতর শব্দের কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন কি? বতর কথাটার অর্থ হচ্ছে সঠিক সময়। বতর কথাটার অর্থ কি? বতর কথাটার অর্থ হচ্ছে সঠিক সময়। এটার মানে হচ্ছে সঠিক সময়। তাহলে এখানে কোন ওয়ার্ডের বাংলা হচ্ছে সঠিক সময়? ডিউ টাইম অর্থ সঠিক সময়, উইকেট মানে চালাক, সন অফ আ ব্রাহ্মণ মানে হচ্ছে ব্রাহ্মণের সন্তান, আর টেইলেস মানে হচ্ছে লেজ ছাড়া। তাহলে বতর বা সঠিক সময় মানে হচ্ছে ডিউ টাইম। ডিউ টাইম মানে কি? সঠিক সময়। বতর শব্দের অর্থ কি? বতর শব্দের অর্থ সঠিক সময়। উত্তর কি? উত্তর হচ্ছে অপশন এ, ডিউ টাইম। আচ্ছা, প্রতিমাননা, প্রতিমাননা এইটার কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন কি হবে? সব কঠিন কঠিন সেন্টেন্স। প্রতিমাননা, প্রতিমাননা, প্রতিমাননা শব্দের অর্থ, ইফ আই এম নট রং, প্রতিমাননা শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধা, ইফ আই এম নট রং। এইটা আমার নিজের জন্য একটু টাফ। প্রতিমাননা শব্দের অর্থ, ইফ আই এম নট রং, সম্ভবত শ্রদ্ধা। আমার নিজের একটু চেক করতে হবে। যদি প্রতিমাননা শব্দের অর্থ শ্রদ্ধা হয়, তাহলে দ্য অ্যান্সার উইল বি অপশন বি, হোমেজ। হোমেজ মানেও কি? শ্রদ্ধা। সো দেখি, এই যে প্রতিমাননা শব্দের অর্থ শ্রদ্ধা, দেখছো ভাইয়া জানে। নিশাত তাসনিম বলেছে বতর দিন আর বতর কি সেম মিনিং? বতর শব্দের অর্থ সঠিক সময়, এটা আমি জানি। বতর দিন শব্দের অর্থ কি, এটা আমি জানি না। আচ্ছা, কঠিন কঠিন বাংলা আসছিল ভাই ওই বছর। নিচের কোনটা বাংলা সেন্টেন্সের কারেক্ট ট্রান্সলেশন? নিচের কোনটা? আমি গোপডাঙ্গায় বাস করি, আই লিভ ইন গোপডাঙ্গা, কারেক্টই তো লাগতেছে। এটি একটি ভাঙা চেয়ারের পা, দিস ইজ লেগ অফ আ ব্রোকেন চেয়ার, অবশ্যই ভুল, এখানে একটা দি হবে, দিস ইজ দ্য লেগ হবে, সো ভুল। অপশন সি, রামের দ্বারা রাবণ নিহত হলেন, রাভানা ওয়াজ কিল্ড বাই রাম, অবশ্যই ভুল, এইখানে কিল্ড হবে। এইখানে কি হবে? কিল্ড হবে, ভার্বে ভুল, রাভানা ওয়াজ কিল্ড বাই রাম। বিড়ালটি ইঁদুরের উপর লাফিয়ে পড়লো, লাফিয়ে পড়লো পাস্ট টেন্স হবে, দ্য ক্যাট জাম্পড অন দি র্যাট, কি হবে? জাম্পড অন দি র্যাট, জাম্পড হবে পাস্ট টেন্স। তো অপশন এ ভুল, অপশন বি ভুল, অপশন সি ভুল, অপশন ডি ভুল। উত্তর কি তাইলে? উত্তর হচ্ছে অপশন এ, আমি গোপডাঙ্গায় বাস করি, আই লিভ ইন গোপডাঙ্গা। এর পরেরটায় আসো, ধুমরি, ধুমরি,
ধুমরি শব্দের কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন কি? ধুমরি শব্দের এইটা একটু আমার নিজেরই চেক করতে হবে। ধুমরি শব্দের কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন কি? এত কঠিন বাংলা কেন ভাই? ধুমরি শব্দের কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন কি? ধুমরি মানে কি? ধুমরি ধুমরি শব্দের মানে হচ্ছে অলস স্ত্রীলোক। আচ্ছা, ধুমরি শব্দের মানে যদি হয় অলস স্ত্রীলোক, তাহলে এটার ইংলিশ হচ্ছে স্ট্রাম্পেট। এটার ইংলিশ কি? এটার ইংলিশ হবে স্ট্রাম্পেট। ধুমরি শব্দর মানে হচ্ছে তোমার অলস স্ত্রীলোক, তাহলে যদি এইটা হয় তাহলে এটার ইংলিশ হচ্ছে স্ট্রাম্পেট, দ্য লেজি ওম্যান। ধুমরি ভাই রে ভাই, কঠিন কঠিন বাংলা ভাই। এমন ভয়ঙ্কর কঠিন বাংলা কোথা থেকে তুলে আনছিল ওরা? আচ্ছা, এইবার নিচে হচ্ছে কারেক্ট ট্রান্সলেশন কোনটা? আমার যে ভাইকে আমি 2 বছর দেখি নাই, তিনি আমেরিকায় একটি বিশ্ববিদ্যালয়ে পড়িতেছেন। আমার যে ভাইকে, দ্য ব্রাদার, মাই ব্রাদার, আমার যে ভাই, মাই ব্রাদার, যাকে আমি 2 বছর দেখি নাই, হোম আই হ্যাভ নট সিন ফর 2 ইয়ার্স, ইজ স্টাডিং ইন অ্যান আমেরিকান ইউনিভার্সিটি। তাই অপশন এ দেখো, মাই ব্রাদার হুম আই হ্যাভ নট সি, এটা ভুল। হ্যাভ এর পরে সিন হয়, এখানে শুধু সি দাও, অপশন এ ভুল। অপশন বি, মাই ব্রাদার হুম আই হ্যাড নট হবে না, হ্যাভ নট হবে, সো ভুল। অপশন সি, মাই ব্রাদার হু আই হ্যাভ নট সিন ফর 2 ইয়ার্স ইজ স্টাডিং ইন অ্যান আমেরিকান ইউনিভার্সিটি, ভুল। হু হবে না, হুম হবে। মাই ব্রাদার হুম আই হ্যাভ নট হবে, অপশন সিও ভুল। অপশন ডি, মাই ব্রাদার হুম আই হ্যাভ নট সিন ফর 2 ইয়ার্স ইজ স্টাডিং ইন অ্যান আমেরিকান ইউনিভার্সিটি, সে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। এইটা কারেক্ট, এখানে সবকিছুই কারেক্ট। তাইলে আমার উত্তর কি? উত্তর হবে অপশন ডি। উত্তর কি? উত্তর হবে এই যে দেখো, অপশন ডি। আচ্ছা, নিচের কোনটা কারেক্ট ইংলিশ ওয়ার্ডের বাংলা মিনিং, মানে কারেক্ট বাংলা মিনিং কোনটা? ডিজাস্ট্রাসলি মানে দুর্ভাগ্যমূলক ভাবে, সঠিক। হার্শলি মানে নিষ্ঠুর। আচ্ছা, হার্শলি মানে হচ্ছে কঠোর। লাভিং মানে প্রীতি। অ্যামোরাস মানে স্নেহশীল। এইখানে ডিজাস্ট্রাসলি মানে দুর্ভাগ্যমূলক ভাবে না, ভয়ঙ্কর ভাবে হবে, খুবই জঘন্য ভাবে। ডিজাস্ট্রাসলি মানে হচ্ছে খুবই জঘন্য ভাবে। হার্শলি মানে হচ্ছে গিয়ে খুবই রুড ভাবে। লাভিং মানে প্রীতি, এইটা ঠিকঠাক আছে। অ্যামোরাস মানেও আসলে স্নেহশীল না, বাট এইখানে ডিজাস্ট্রাসলি দিয়েছে। এইটা আমার মনে হয় ডিজাস্ট্রাসলির চাইতে বেটার হার্শলি হওয়া উচিত, সরি লাভিং হওয়া উচিত, যদি আমার বাংলা জ্ঞান আমাকে হচ্ছে গিয়ে আর কি ভুল না করে। এটার অ্যান্সার আসলে আমার মনে হয় এটা সি হওয়া উচিত, লাভিং, প্রীতি, ভালোবাসার সাথে। আচ্ছা, নিচের কোনটি ইংলিশ প্রভার্বের কারেক্ট ট্রান্সলেশন? নিচের কোনটি? টু ক্যারি কোল টু নিউ ক্যাসল, তেলা মাথায় তেল দেওয়া। টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, ঝোপ বুঝে কোপ মারা। না ভাই, এটার মানে হচ্ছে আগুনে ঘি ঢালা। এটার মানে কি? এটার মানে হচ্ছে আগুনে ঘি ঢালা। টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার এর মানে হচ্ছে আগুনে ঘি ঢালা, আগুনে ঘি ঢালা। অপশন সি, স্ট্রাইক দি আয়রন ওয়াইল ইট ইজ হট, এটার মানে কি? এটার মানে হচ্ছে ঝোপ বুঝে কোপ মারা। স্ট্রাইক দি আয়রন ওয়াইল ইট ইজ হট, এটার মানে হচ্ছে ঝোপ বুঝে কোপ মারা। অপশন ডি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, অনুশীলনী সাফল্যের চাবিকাঠি। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, অনুশীলনী সাফল্যের চাবিকাঠি। অনুশীলনী সাফল্যের চাবিকাঠি, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, অনুশীলনী সাফল্যের চাবি, সাফল্যের চাবি। সো অপশন বি ভুল, অপশন সি ভুল, অপশন ডি ভুল। তাইলে কারেক্ট কি? কারেক্ট হচ্ছে অপশন এ, টু ক্যারি কোল টু নিউ ক্যাসেল, তেলা মাথায় তেল দেওয়া। আচ্ছা, এবার আসো পরেরটায়। নিচের কোনটায়
হচ্ছে গিয়ে কারেক্ট বাংলা মিনিং আছে। কোনটায় কারেক্ট বাংলা মিনিং আছে? সো এখানে ড্রোন মানে হচ্ছে নিষ্কর্মা লোক, এটাই হচ্ছে আমার কারেক্ট মিনিং। ড্রোন মানে নিষ্কর্মা লোক। ড্রোন মানে আরো শুধু নিষ্কর্মা লোক বুঝায় না, ড্রোন মানে বুঝায় হচ্ছে অনুর্বর লোক। অনুর্বর লোক মানে যেই লোকের কখনো বাচ্চা কাচ্চা হবে না এইরকম। ড্রোন মানে হচ্ছে যেই লোকরে দিয়ে কোনো কাজকর্ম হবে না, যেই লোকের কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না, নিঃসন্তান থাকবে, এরকম লোক। হ্যাঁ, সো ড্রোন নিষ্কর্মা লোক, এটা হচ্ছে কারেক্ট। ওকে, এর পরেরটা দেখো, 9-10 সালে ডেন্টালে এসেছিল। কি প্রশ্ন এসেছিল? পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয়, অভ্যুদয়ের ইংলিশ হচ্ছে ইমার্জেন্স, মানচিত্রের ইংলিশ ম্যাপ, তোমরা জানো। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় বিংশ শতাব্দীর একটি স্মরণীয় ঘটনা। স্মরণীয় ঘটনার ইংলিশ কি? মেমোরেবল ইভেন্ট। স্মরণীয় ঘটনার ইংরেজি মেমোরেবল ইভেন্ট। তাহলে আসো আমরা অপশনগুলো চেক করি কোনটা কারেক্ট ট্রান্সলেশন। দ্য ইমার্জেন্স অফ বাংলাদেশ ইন দ্য ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ মেমোরেবল ইভেন্টস। দেখো এইখানে আছে এ, এইখানে আছে ইভেন্টস, এর সাথে প্লুরাল বসাইছে, হবে না, অপশন এ ভুল। অপশন বি, দ্য ইমার্জেন্স অফ বাংলাদেশ অন দি ম্যাপ, অন দি ম্যাপ হবে না ভাইয়া, ইন দি ম্যাপ হবে, ভুল। অপশন সি দেখো, দি ইমার্জেন্স অফ বাংলাদেশ ইন দি ম্যাপস, ইন দি ম্যাপসও হবে না ভাইয়া, ইন দি ম্যাপ হবে। বিশ্বের মানচিত্র একটাই, হাজার হাজার মানচিত্র নাই বিশ্বে। অপশন ডি, দ্য ইমার্জেন্স অফ বাংলাদেশ ইন দ্য ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড ইজ এ মেমোরেবল ইভেন্ট অফ দ্য 20th সেঞ্চুরি, এইটা কারেক্ট। অপশন এ বি সি কাটা, তাইলে আমার কারেক্ট কি? কারেক্ট হচ্ছে আমার অপশন ডি। আমার কারেক্ট কি? কারেক্ট হচ্ছে অপশন ডি। এই যে অপশন ডি আমার কারেক্ট। আসো, নিচের কোনটা কারেক্ট বাংলা মিনিং? এখানে ওয়ার্ড গুলার থেকে কারেক্ট বাংলা মিনিং কোনটা? সো টাইরিনাস মানে কি? টাইরানিস মানে অত্যাচার করা, ট্রেম্বল মানে জয়লাভ করা, ট্রেম্বল মানে হচ্ছে আসলে কাপাকাপি করা, প্রফিসিয়েন্ট মানে লাভজনক না, প্রফিসিয়েন্ট মানে এফেক্টিভ জাতীয় জিনিস। প্রফিসিয়েন্ট মানে কি? এফেক্টিভ জাতীয় জিনিস, কর্মশীল, কর্মক্ষম জিনিস আর কি। আর ইনডিগনেন্ট মানে কি? ইনডিগনেন্ট মানে হচ্ছে সম্মানজনিত, সম্মান জাতীয়, সম্মানজনিত বা সম্মান জাতীয়। তাহলে আমার উত্তর কি? উত্তর হচ্ছে টাইরিনেস, অত্যাচার করা। তোমরা হয়তো জানো, ইদানিং পেপারে প্রচুর দেখো টাইরেনি, এই শব্দটা তোমরা পেপারে প্রচুর দেখো, তাই না? দেখো যে টাইরেনি, শেখ হাসিনার আমল ছিল টাইরেনি, শেখ হাসিনা ছিলেন একজন টাইরেন্ট, এইটা প্রচুর তোমরা দেখো, তাই না? এই শব্দগুলার মানে কি? টাইরানি শব্দটার মানে হচ্ছে স্বৈরাচার। টাইরানি শব্দটার মানে কি? শব্দটার মানে হচ্ছে স্বৈরাচার, স্বৈরাচার। আর টাইরেন্ট মানে হচ্ছে স্বৈর শাসক। টাইরেন্ট মানে কি? টাইরেন্ট মানে হচ্ছে স্বৈর শাসক। তোমরা প্রচুর এখন এই শব্দটা দেখো আশেপাশে। আর টাইরেনিজ মানে হচ্ছে অত্যাচার করা, ট্রেম্বল মানে কাপাকাপি করা, প্রফিসিয়েন্ট মানে হচ্ছে কর্মক্ষম জাতীয়, আর ইনডিগনেন্ট হচ্ছে সম্মান জাতীয় ব্যাপার স্যাপার। ওকে, সো উত্তর কি? কারেক্ট হচ্ছে অপশন এ। নিচের কোনটা কারেক্ট হচ্ছে সেন্টেন্স? ম্যান পজেস বাট গড ডিসপোজেস, ম্যান প্রপোজ বাট গড ডিসপোজ, ম্যান প্রপোজ বাট গড ডিসপ্রপোজ, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। কোনটা কারেক্ট তোমাদের কি মনে হয়? মানুষ চায় এক, খোদা বলে আরেক, এটার মিনিং হচ্ছে মানুষ চায় এক, খোদা বলে আরেক। তো মানুষ চায় এক, খোদা বলে আরেক, এইটার হচ্ছে গিয়ে কারেক্ট, কারেক্ট হচ্ছে ট্রান্সলেশন হচ্ছে ম্যান পজেস বাট গড ডিসপোজেস, ম্যান পজেস বাট গড ডিসপোজেস। মানুষ চায় এক, স্রষ্টা চায় আরেক, ম্যান পজেস বাট গড ডিসপোজেস। মানুষ চায় এক, স্রষ্টা চায় আরেক। ওকে, নিচের কোনটা ইচ্ছা থাকলেই উপায় হয়, নিচের কোনটা কারেক্ট ট্রান্সলেশন? ওয়েন দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এইটাই হচ্ছে কারেক্ট ট্রান্সলেশন। ওয়েন দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এখানে কোথায় আছে? ওয়েন দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, এই যে এইটা হবে, অপশন সি হবে। আই না, অপশন সি তো না,
সো এখানে সবগুলা যখন ওয়্যার দিয়ে দিয়েছে তাহলে আমরা বলবো ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ আ ওয়ে, তাইলে আমি দাগাবো অপশন এ। নর্মালি হচ্ছে ওয়েন দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, বাট যেহেতু এখানে ওয়েন ব্যবহার করে নাই ওয়্যার ব্যবহার করছে, তাইলে আমরা দিব ওয়্যার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে। উত্তর কি? উত্তর হচ্ছে অপশন এ। আসো, দাঁত থাকিতে দাঁতের মর্যাদা নাই, ভ্যালু চলে গেলে আমরা ওই জিনিস নিয়ে কান্নাকাটি করি, তাই না? দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই, এইটা একটা প্রবাদ, এইটার ইংরেজি হচ্ছে ব্লেসিংস আর নট ভ্যালুড টিল দে আর গন। যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার উপরে আশীর্বাদ আছে ততক্ষণই পর্যন্ত আমরা ওই আশীর্বাদের দাম দেই না। ব্লেসিংস আর নট ভ্যালুড টিল দে আর গন, দাঁত থাকলেই দাঁতের মর্যাদা নাই, দাঁত থাকিতে দাঁতের মর্যাদা নাই। এরপরে আসো পরেরটা, টেক ওয়ান টু টাস্ক, এইটার মানে কি? এটা আজকের ক্লাসে আমরা পড়াইছি। টেক ওয়ান টু টাস্ক কথাটার মানে কি? এটা আজকের ক্লাসেই আমরা পড়িয়েছি, কার কার মনে আছে? কুইকলি লেখো। টেক ওয়ান টু টাস্ক, এটা আজকের ক্লাসে পড়ানো হয়েছে, আমার মনে আছে যে আমি আজকের ক্লাসে পড়াইছি। বলো বলো, টেক ওয়ান টু টাস্ক এটার মানে কি? এটার মানে কি? টেক ওয়ান টু টাস্ক এইটার মানে কি? তাহসিনা বলছে, হাবিবা বলছে, কারেক্ট কি বলছে ওরা? শামিমারটাও কারেক্ট হইছে। আচ্ছা, মোটামুটি তোমাদের মনে আছে। টেক ওয়ান টু টাস্ক মানে হচ্ছে কাউকে বকাঝকা করা, বকা দেওয়া, বকা দেওয়া বা বকাঝকা করা। বকাঝকার একটা ইংলিশ হচ্ছে রেপ্রিমান্ড, আর একটা হচ্ছে রিবাক, টু রিবাক। উত্তর হচ্ছে এইটা। ফ্ল্যাটার মানে হচ্ছে প্রশংসা, বাকিগুলার বাংলাও লিখে দিই। ফ্ল্যাটার মানে হচ্ছে প্রশংসা, কোশ্চেন মানে তো প্রশ্ন করা, প্রেজ মানেও প্রশংসা, এগুলা তোমরা জানো, বাকিগুলার দরকার নাই। সো টু টেক ওয়ান টু টাস্ক মিন কারো বকাঝকা করা, কাউকে। টু ফাইট শাই অফ, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে অ্যাভয়েড করা, কাউকে অ্যাভয়েড করে যাওয়া। টু ফাইট শাই অফ মানে অ্যাভয়েড করে যাওয়া, এই যে টু অ্যাভয়েড। আচ্ছা, হোয়াইট এলিফেন্ট এইটার মানে কি? আমরা বলি না যে এই জিনিসটা পালা আমার জন্য একটা সাদা হাতি হয়ে গেছে, এইটা আমরা বলি যে এইটা পালা আমাদের জন্য সাদা হাতি হয়ে গেছে। ইস, এই এই জিনিসটা এখন আমার জন্য সাদা হাতি হয়ে গেছে। আমি একটা এসি কিনছি, এসিটা রুমে লাগানোর পরে এসিটা আমার জন্য একটা সাদা হাতি হয়ে গেছে। গাড়ি কেনার পরে গাড়িটা আমার জন্য সাদা হাতি হয়ে গেছে। সাদা হাতি হওয়া কথাটার মানে কি? হোয়াইট এলিফ্যান্ট মানে হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটা জিনিস, খুবই দামি খরুচে একটা জিনিস। সো উত্তর কি হবে? এ কস্টলি অ্যান্ড ট্রাবল সামথিং, খুবই দামি জিনিস, খুবই কস্টলি একটা জিনিস। হুম। তারপরে আসো, নিচের কোনটা কারেক্ট প্রভার্ব? আজকেই পড়ছি অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, আজকেই এইটা পড়েছি, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। এরপরে উইদাউট ইস্যু, এই কথাটা আমরা প্রচুর ব্যবহার করি। উইদাউট ইস্যু এই কথাটার মানে কি? উইদাউট ইস্যু কথাটার মানে কি? প্রচুর ব্যবহার করি আমরা। উইদাউট ইস্যু মানে কি? বলো, এইটা আমরা প্রচুর ব্যবহার করি। উইদাউট ইস্যু কথাটার মানে কি? কে কে পারবা? এটা তো আমরা প্রচুর ব্যবহার করি, এটা তো পারা উচিত। খুবই সহজ মিনিং রে ভাই। উইদাউট ইস্যু মানে বাচ্চা কাচ্চা ছাড়া, নিঃসন্তান। উইদাউট ইস্যু মানে নিঃসন্তান, বাচ্চা কাচ্চা ছাড়া জিনিস। উইদাউট ইস্যু মানে কি? নিঃসন্তান। এটা তো আমরা অনেক ব্যবহার করি। সো স্লাইড আছে, এটা একটা ওপেন ব্ল্যাঙ্ক স্লাইড ওপেন করা হয়ে গেছিল। সো ওকে, আচ্ছা। সো এরপরে আমাদের অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্টের কয়েকটা জিনিস আছে। তোমার হচ্ছে এইটা খুবই ছোট, এইটা কিছু দেখানোর নাই। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্টের কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, ধরো আমি বললাম, সাপোজ অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্ট একটু বুঝাই দেই। এইটা তোমাদের টপিক না, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তো এইটা আসলে খুব বেশি তোমাদের পড়া লাগবে না। সো আমি হচ্ছে গিয়ে তোমাদের
এক সেকেন্ড। আচ্ছা, ধরো আমি বললাম একটা কথা, আমি আজকে ভাত খাবো, আমার ভাইও খাবে। একটা কথা বললাম, কি কথা? আমি আজকে ভাত খাবো, সাথে আমার ভাইও খাবে। আবার বললাম আজকে আমি রিফাত ভাইয়াকে নিয়ে গ্রুপে একটা পোস্ট করব, সাথে আমার বান্ধবীও করবে। আমি এইটা করব, সাথে অমুকও করবে। অমুক এইটা করবে, সাথে তমুকও এইটা করবে। এই ধরনের কথাবার্তাগুলোকে আমরা বলি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। আবার ধরো আমি বললাম আমি ভাত খাবো না, আমার ভাইও খাবে না। অথবা বললাম যে আজকে আমি স্কুলে যাব না, আমার বান্ধবীও যাবে না। অথবা বললাম যে আমি বাংলাদেশের খেলা দেখবো না, আমার ফ্যামিলিও দেখবে না। এই টাইপের কথাবার্তা। আমি এইটা করব না, সাথে অমুকও করবে না। অমুক এইটা করবে না, সাথে তমুকও করবে না। এগুলাকে আমরা বলি কি? এইগুলাকে আমরা বলি নেগেটিভ এগ্রিমেন্ট। এখন অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আমরা দুই ভাবে করতে পারি। কিভাবে? ধরো আমি এক নাম্বার হচ্ছে আমি লিখতে পারি, সাপোজ আমি একটা উদাহরণ দেই, আমি দুই ভাবে লিখতে পারি। কি কি ভাবে? এক নাম্বার লিখতে পারি, I will eat rice. I will eat rice and you will too. এইটা হচ্ছে আমি একভাবে লিখতে পারি। আরেকভাবে আমি লিখতে পারি, আরেকভাবে আমি কিভাবে লিখতে পারি? আরেকভাবে লিখতে পারি, I will, সরি ভাইয়া, I will eat rice and so will you. আমি এই দুই ভাবে লিখতে পারি। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করার সময় আমি দুই ভাবে করতে পারি অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট মানে কি? আমি ভাত খাবো, সাথে আমার ভাইও ভাত খাবে। আমি স্কুলে যাব, সাথে আমার বান্ধবী স্কুলে যাবে। আমি রিফাত ভাইকে নিয়ে আজকে একটা গ্রুপে পোস্টে দিব, সাথে আমার বান্ধবী বা বন্ধুও দিবে। আমি এইটা করব, সাথে অমুকও করবে। এইটা হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আমি দুই ভাবে লিখতে পারি। কিভাবে? হয় আমি টু ইউজ করতে পারি, না হলে আমি সো ইউজ করতে পারি। এই দুই ভাবে। আমি যদি টু ইউজ করি তাহলে আমার জিনিসটা কি রকম হবে? তাহলে আমার স্ট্রাকচারটা হবে এন্ড এর পরে সাবজেক্ট বসাবো, সাবজেক্টের পরে ভার্ব বসাবো, ভার্বের পরে টু বসাবো। এইটা হচ্ছে আমি যখন টু দিয়ে কোন সেন্টেন্স বানাবো। and you will to, and এর পরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে টু। যদি আমি টু দিয়ে আমি হচ্ছে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করতে চাই। আর যদি আমি সো দিয়ে করতে যাই তাইলে কি করব? তাইলে আমি and এর পরে সবার প্রথমে লিখবো সো, তারপরে লিখবো ভার্ব, তারপরে লিখবো সাবজেক্ট, সাবজেক্টকে লিখবো সবার শেষে। I will eat rice and so, এরপর একটা ভার্ব, এরপরে সাবজেক্ট, and so will you। তাহলে আমি দুই ভাবে হচ্ছে আমার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট করতে পারি। কিভাবে? একটা হচ্ছে আমি টু ব্যবহার করতে পারি, আর একটা হচ্ছে সো ব্যবহার করতে পারি। টু ব্যবহার করলে কি হবে? টু ব্যবহার করলে এন্ড এর পরে আমার সবার প্রথমে বসাতে হবে সাবজেক্ট কে, তারপরে বসাতে হবে বি ভার্ব কে, তারপরে বসাতে হবে টু কে। আমি যদি সো দিয়ে করতে চাই তাইলে কিভাবে করব? তাহলে আমি এন্ড এর পরে সবার প্রথমে বসাবো সো কে, তারপরে বসাবো বি ভার্ব কে, সবার শেষে বসাবো সাবজেক্ট কে। ক্লিয়ার? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট কি? অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের সেন্টেন্স কিভাবে লিখতে হয়? ক্লিয়ার? একটু রেসপন্স প্লিজ। ক্লিয়ার? ওকে, বাকিদের কি বলো?
একটু কুইকলি বলো, একটু কুইকলি বলো। তো তাহসিনার কাছেও ক্লিয়ার? আচ্ছা, সাব্বিরের কাছেও ক্লিয়ার। আচ্ছা, তার মানে তোমাদের কাছে ক্লিয়ার। এইবার আসো আমরা নেগেটিভ, আমরা হচ্ছে নেগেটিভ এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো। আমরা নেগেটিভ এগ্রিমেন্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, নেগেটিভ এগ্রিমেন্ট নিয়ে আগে কথা বলি। নেগেটিভ এগ্রিমেন্টের ইয়াতে যাই, স্লাইডে যাই, নেগেটিভ এগ্রিমেন্টের স্লাইডের সাথেই দেই, তাহলে ইজিলি মনে থাকে তোমাদের। সো ধরো নেগেটিভ এগ্রিমেন্টের, আবার নেগেটিভ এগ্রিমেন্ট জিনিসটা কি? নেগেটিভ এগ্রিমেন্ট জিনিসটা হচ্ছে, সাপোজ আমি বললাম আমি আজকে স্কুলে যাব না, সাথে আমার বান্ধবীও যাবে না। আমি আজকে ভাত খাবো না, সাথে আমার ভাইও খাবে না। আমি আর বাংলাদেশ দলের খেলা দেখবো না, সাথে আমার বাবাও দেখবে না। আমি এই কাজটা করব না, সাথে অমুকও করবে না। এই টাইপের যে সেন্টেন্স গুলা হচ্ছে কি নেগেটিভ এগ্রিমেন্ট। নেগেটিভ এগ্রিমেন্ট আমরা দুই ধরনের ওয়ার্ড দিয়ে করতে পারি। একটা হচ্ছে এইদার, আর একটা হচ্ছে নেইদার। একটা কি? একটা হচ্ছে এইদার, আর একটা হচ্ছে নেইদার। যদিও এই সেন্টেন্সটা ভুল দেওয়া এইখানে। একটা হচ্ছে এইদার, আর একটা হচ্ছে কি নেইদার। তাহলে কিভাবে লিখবো আমরা এগুলা? তোমাদের উদাহরণ দেই। দুই ভাবে লিখতে পারি। একটা হচ্ছে আই উইল নট ইট রাইস, and you will not either। either দিয়ে তুমি একভাবে করতে পারো, আরেকভাবে হচ্ছে গিয়ে তুমি লিখতে পারো I will not eat rice and neither will you। তুমি দুই ভাবে নেগেটিভ এগ্রিমেন্ট বানাইতে পারো। একটা হচ্ছে এইদার দিয়ে, আরেকটা কি? আরেকটা হচ্ছে নেইদার দিয়ে। একটা হচ্ছে কি দিয়ে? এই এইদার দিয়ে, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে নেইদার দিয়ে। তাহলে এইদার দিয়ে করলে কিভাবে করতে হবে? এইদার দিয়ে যদি করতে চাও, তাহলে এন্ড এর পরে তোমাকে লিখতে হবে কি? কালি কি দেখা যাচ্ছে? হ্যাঁ, সুন্দরভাবে দেখা যাচ্ছে। আরেকটু সুন্দর কালি। আচ্ছা, এটাই এনাফ। এন্ড এর পরে তোমাকে লিখতে হবে সাবজেক্টকে। যদি এইদার ব্যবহার করে নেগেটিভ এগ্রিমেন্ট করতে চাও, তাহলে কি করবা? এন্ড এর পরে দিতে হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে নট, দেন সবার লাস্টে এইদার, সবার লাস্টে এইদার। আর তুমি যদি নেইদার দিয়ে করতে চাও, তাইলে কিভাবে করবা? তাহলে লিখবা এন্ড, এন্ড এর পরে নেইদার, নেইদারের পরে ভার্ব, ভার্বের পরে সাবজেক্ট। সো কোন সেন্টেন্সকে তুমি যদি এইদার দিয়ে নেগেটিভ এগ্রিমেন্ট করতে চাও, কোন সেন্টেন্সকে ভাইয়া তুমি যদি এইদার দিয়ে নেগেটিভ এগ্রিমেন্ট করতে চাও, এরপরে বসাবে একটা ভার্ব, এরপরে বসাবে একটা নট, এরপরে কি বসাবা? একটা নট, সবার শেষে বসাবা এইদার। তুমি যদি নেইদার দিয়ে করতে চাও, তাহলে নট বসানোর কোনো দরকার নাই। নেইদার মানে এমনিতেই নট, নেইদারের ভিতরে এমনিতেই নট চলে আসে। তুমি যদি নেইদার দিয়ে করতে চাও, তাহলে কি করবা? সবার প্রথমে বসাবা এন্ড, তারপর একটা নেইদার, তারপর একটা ভার্ব, তারপর একটা সাবজেক্ট, হয়ে গেল। এইভাবে তুমি নেগেটিভ এগ্রিমেন্ট করতে পারো। তাহলে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্টের কয়েকটা হচ্ছে আমরা কোশ্চেন এক্সারসাইজ দেখি, অল্প কয়েকটা। আচ্ছা, ধরো এই যে ডিওবি তে 2021 সালে আসছে, পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ। পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেট বিউটি, এরপরে কি হবে? এরপর অপশন এ তে বলছে সো ডাজ ট্রুথ, অপশন বি তে বলছে সো অ্যাজ আর্ট,
অপশন সিতে বলছে অ্যাজ ওয়েল অ্যাজ, কথা আটকে আসে, কথা তো ঠিক আছে। অপশন সিতে দেওয়া অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট, অপশন ডিতে হচ্ছে ওয়াই নট আর্ট। এই যে এইটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের কোশ্চেন। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট দুই ভাবে হয়, একটা হচ্ছে টু দিয়ে হয়, একটা হচ্ছে সো দিয়ে হয়। এই অপশনগুলোর কোনোটায় টু এর কথা দেওয়া নাই, কোথাও টু এর কথা দেওয়া নাই, তাইলে সো এর কথা দেওয়া আছে, সো দিয়ে হবে। আমরা কি জানি সো দিয়ে করতে হইলে কি করতে হয়, সবার প্রথমে বসে এন্ড, এরপরে বসে সো, এরপরে বসে একটা অক্সিলারি ভার্ব, এরপরে বসে সাবজেক্ট, এরপরে কি বসে সাবজেক্ট। তাহলে দেখো সো, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, সো ডাজ আর্ট। অপশন বি ভুল কেন? কারণ অপশন বি তে সো এর পরে অ্যাজ বসাইছে, অ্যাজ তো কোনো ভার্ব না, আমাদের কথা ছিল সো এর পরে একটা অক্সিলারি ভার্ব বসবে। অপশন বি কাটা, সিআরডি তো হিসাবেই নাই। এইবার আসলে আমরা পরেরটা দেখি, পরেরটা কি বলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আসছে, যেইটার নাম চেঞ্জ করে এখন হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটাই কি দিচ্ছে, নিচের কোনটা কারেক্ট অপশন? Rupak is studying English and so is Fahim. Rupak is studying English and so be Fahim. Rupak is studying English and so did Fahim. স্ট্রাকচার মোটামুটি ঠিক আছে, হচ্ছে ভার্ব নিয়ে। সো ডাজ হবে নাকি সো ইজ হবে, সো বি হবে নাকি সো ডিড হবে? আসো নিচ থেকে শুরু করি। সো ডিড কেন হবে না? রূপকেরটা আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে ফাহিমেরটাও হইতে হবে প্রেজেন্ট টেন্সে। অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্টে টেন্স সেম হইতে হয়। সো রূপক আছে হচ্ছে প্রেজেন্ট টেন্সে, আমাদের ফাহিমও কি, ফাহিমও থাকবে প্রেজেন্ট টেন্সে। সো অপশন ডি কাটা। অপশন সি তে দেওয়া সো বি ফাহিম, সো বি ফাহিম হবে না ভাইয়া, একটা কারেক্ট একটা ক্লিয়ার অক্সিলারি ভার্ব বসাইতে হবে, এটাও কাটা। অপশন ডি তে দেওয়া সো ফাহিম, এইখানে ফাহিমের সাথে কি ইজ বসতো? এখানে আসলে ফাহিমের সাথে আচ্ছা নেটের প্রবলেম, যেহেতু বলতেছো কেটে কেটে কথা আসতেছে, তাহলে এটা নেটের প্রবলেম হয়, কেটে কেটে কথা আসলে নেটের প্রবলেম থেকে, আদারওয়াইজ হওয়ার কথা না। মাইক্রোফোন তবু একটু ঠিক করে দিচ্ছি, দেখো তো। হ্যাঁ, এই যে এখন আশা করি পুরাপুরি, যদি কোনো সমস্যা থাকেও আর থাকবে না। এখন সো ইজ ফাহিম হবে নাকি সো ডাস ফাহিম হবে? উত্তর হচ্ছে আমার এইখানে ভার্বটা হচ্ছে স্টাডিং, আমার অক্সিলারি ভার্বটা এইটাকেই কপি করবে। সো সো আমরা কি করব, স্টাডিং এর সাথে, যেহেতু এই সেন্টেন্সে একটা মেইন ভার্ব আছে, মনে রাখবা অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের মেইন পার্টে, প্রথম পার্টে যদি কোনো মেইন ভার্ব থাকে, আমরা সেকেন্ড পার্টে বসাই ডু অথবা ডাস অথবা ডিড। কথাটা বুঝলাম না, কথাটা বুঝলাম না ভাইয়া, কথাটা একটু ভালো করে বুঝায় দেন ভাইয়া। ভালো করে বুঝায় দিচ্ছি। আমার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টে এই জায়গায় কোন অক্সিলারি ভার্ব বসবে, এটা একটা প্রশ্ন। প্রশ্নটার উত্তর হচ্ছে চেক করবা আমার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্টের মূল সেন্টেন্সে কি ভার্ব আছে, এই যে মূল পার্টটায় কি ভার্ব আছে। মূল পার্টটায় যদি কোনো মেইন ভার্ব থাকে, এই পার্টে বসবে ডু অথবা ডাস অথবা ডিড, ডু অথবা ডাজ অথবা ডিড, যদি মেইন পার্টে কোনো মেইন ভার্ব থাকে। যদি মেইন পার্টে কোনো মেইন ভার্ব না থাকে, ধরো কোনো মেইন ভার্ব নাই, নো মেইন ভার্ব, যদি এইরকম হয় মেইন ভার্ব না থাকে, তখন এই সেকেন্ড পার্টে বসবে অ্যামিজ আর ওয়াজ ওয়্যার এগুলা, অ্যামিজ আর ওয়াজ ওয়্যার এগুলা। এখন তাহলে দেখো আমার এই প্রশ্নে মূল পার্টে একটা মেইন ভার্ব আছে স্টাডিং, তাহলে কি হবে, আমার এই সেকেন্ড পার্টে বসবে ডু অথবা ডাজ অথবা ডিড। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এবং ফাহিম একটা থার্ড পারসন, তাই আমাদের বসবে কি, আমাদের বসবে ডাজ। তাইলে উত্তর কি, রূপক ইজ স্টাডিং এন্ড সো ডাজ ফাহিম। রূপক ইজ স্টাডিং এন্ড সো ডাজ ফাহিম।
এইখানে বি দিছে, আসলে আমরা বি দাগাবো না, আমরা হচ্ছে এই দাগাবো। আচ্ছা, সো যেখানে উত্তর একদম ব্লাইন্ডলি কপি পেস্ট মাইরা দিও না। ওকে ওকে, তো নেগেটিভ এগ্রিমেন্টেরও একটা দুইটা উদাহরণ দেখে ফেলি। নেগেটিভ এগ্রিমেন্ট, মাই ফ্রেন্ড ডাজ নট লাইক টেরোরিজম অ্যান্ড ড্যাশ। মাই ফ্রেন্ড ডাজ নট লাইক টেরোরিজম অ্যান্ড অ্যান্ড ড্যাশ। এখন দেখো, নেইদার ডু আই নাকি নেইদার আই ডু নাকি আই ডু এইদার, কোনটা হবে? প্রথম কথা, যদি কোনো সেন্টেন্সে এইদার দিয়ে আমি নেগেটিভ এগ্রিমেন্ট করতে চাই তাহলে একটা এক্সট্রা নট বসাইতে হয়। কি করতে হয়? নট বসাইতে হয়। তুমি যদি এইদার দিয়ে নেগেটিভ এগ্রিমেন্ট করতে চাও তাহলে একটা এক্সট্রা নট বসাইতে হয়, কাটা। অপশন সি নেগেটিভ এগ্রিমেন্টই না, কাটা। অপশন ডিতে নেইদার আই ডু, স্ট্রাকচারে ভুল ভাইয়া। আমাদের স্ট্রাকচারটা ছিল এন্ড এর পরে বসবে নেইদার, নেইদার, নেইদারের পরে বসবে একটা ভার্ব, অক্সিলারি ভার্ব, ভার্বের শেষে সাবজেক্ট। কিন্তু আমার অপশন বি তে আগে সাবজেক্ট আসছে পরে ভার্ব আসছে, সো হবে না। তাই উত্তর কি? উত্তর হচ্ছে আমার অপশনে নেইদার ডু আই। ক্লিয়ার সবাই? আশা করি ক্লিয়ার। সো মোটামুটি আর কি তোমাদের দেখায় দিলাম এগুলো। এগুলা নিয়ে খুব বেশি আসলে কিছু বলার নাই। আজকের ক্লাস আর বাড়াবো না খুব বেশি, এখানেই আসলে ছেড়ে দিব ক্লাসটা, আগে আগেই ছেড়ে দিব। তো আজকের আজকের সম্ভবত, ইফ আই এম নট রং, ইফ আমার ভুল হওয়ার কথা না, আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে আমার জার্নি শেষ হয়ে গেল। আর সম্ভবত আই এম নট শিওর, হয়তো এরকম হতে পারে যে তোমাদের এরপরেই কোনো ইংলিশ ক্লাস আছে, ইংলিশ ক্লাসে কোনো ভাইয়া বা আপু হচ্ছে গিয়ে হয়তো কোনো কারণে আসতে পারে নাই, তখন আমি চলে আসলাম, এইরকম হতে পারে। বাট রুটিন অনুযায়ী তোমাদের সাথে নিকট ভবিষ্যতে আমার আর কোনো ক্লাস নাই। নিকট ভবিষ্যৎ মানে ভবিষ্যতেই আমার কোনো ক্লাস নাই, অর্থাৎ শিক্ষক হিসাবে ক্লাসে তোমাদের টিচার হিসাবে এই যে এখন তোমরা আমাকে শেষবারের মতো দেখতে পাচ্ছ, এরপরে দেখার আর কোনো সম্ভাবনা নাই নর্মাল রুটিন অনুযায়ী। ওকে, সো এই হিসাবে তোমাদের জন্য কিছু কথাবার্তা আমি বলে দেই। তো এখন হচ্ছে একেবারেই শেষ সময়। হ্যাঁ, এই শেষ সময়ে সাফল্যের উপায় কি? শেষ সময় সাফল্যের অনলি উপায় হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা, পরীক্ষা দেওয়া। অ্যাডমিশন টেস্টে প্র্যাকটিস করার উপরে, পরীক্ষা দেওয়ার উপরে এর চাইতে বেটার কোনো মানে সাকসেসের প্রসেস আজ পর্যন্ত আসে নাই, আসবেও না। এইটা হবে না। বহু মানুষ দেখবা দুনিয়া কাঁপায় পড়তেছে, কনসেপ্ট বুক 4 বার শেষ করে ফেলছে, 5 বার হচ্ছে বেসিক শেষ করে ফেলছে, 6 বার বই রিভিশন দিয়ে ফেলছে, রিডিং পড়ছে, কিন্তু তার প্রিপারেশন হয় নাই, তার চান্স হয় নাই। কেন হয় নাই? সে প্র্যাকটিস করে নাই। আজ পর্যন্ত সারা দুনিয়াতে যতদিন এমসিকিউ কোশ্চেন থাকবে, এইটা মনে রাখবা, দুনিয়াতে যতদিন এমসিকিউ কোশ্চেন থাকবে ততদিন প্র্যাকটিসের দৌরত্ব থাকবে। প্রশ্ন রিপিট হবে না ইংলিশে, ইংলিশে প্রশ্ন রিপিট হবে না, কিন্তু রুল রিপিট হবে। এই যে অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট আর নেগেটিভ এগ্রিমেন্টে যখন তুমি 20টা বা 30টা করে প্রশ্ন সলভ করবা নিজে নিজে, তারপরে 31 নাম্বার প্রশ্ন আমি তোমাকে বানায় দিলেও তুমি পারবা। এইটাই নিয়ম, এইটাই মানুষের ব্রেইনের নিয়ম। সো এই শেষ সময়ে আর সময় নষ্ট না করে আমি তোমাদের সাজেশন দিব, প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে তোমরা প্র্যাকটিস করো, সাথে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো। প্রার্থনা অনেক কাজে দেয়, আমার নিজের লাইফে অনেকবার অনেকভাবে কাজে আসছে। সো এইটা, আর যে কোনো প্রবলেম যদি ফেস করো অবশ্যই নক দিবা ইনবক্সে। ইনবক্সে নক দিলে অবশ্য আমি খুব একটা দেখার সুযোগ পাই না, এইটাও একটা কথা। গ্রুপে পোস্টে দিবা, তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে ওইখানে পোস্টে দিবা। সো আজকে আর বাড়াবো না। আর হ্যাঁ, এইটাই শেষ কথা নয়, তোমাদের অ্যাডমিশনের রেজাল্টে দিবে, কেউ ভালো করবা কেউ খারাপ করবা, বাট এই ভালোটাই শেষ ভালো না, এই খারাপটাই শেষ ভালো না। সো রেজাল্ট যাই হোক যেমনই হোক, মনের ভিতরে সাহস রাখবা, শক্তি রাখবা, কোনো উল্টাপাল্টা কিছু করবা না। মনে রাখবা জীবন অনেক বড়, জীবন চলতে থাকবে এবং ইনশাল্লাহ একদিন না একদিন তুমি জীবনে সফল হবাই। তো এইটা বলে সাইনিং আউট, এইটা বলেই আই এম সাইনিং আউট লিখে দেই।